মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। রবিবার সাধারণত বাজার সেরে বাড়িতে ফেরার পর আর বাড়ির বাইরে বেরোতে ইচ্ছে করে না আমার। মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরির জন্য সারা সপ্তাহটাই টই টই করে কলকাতা শহরের এ মাথা থেকে ও মাথা চক্কর কাটতে হয়। কখনো কখনো বা কলকাতার বাইরে কাজের সূত্রে কাছে দূরেও যেতে হয়। তাই এই ছুটির দিনটা ভালো মন্দ রান্না করে খেয়ে বই পড়ে ঘুমিয়ে আরাম আয়েসে কাটাবার ইচ্ছা হয় আমার। এই রবিবারও ব্যাপারটার ব্যতিক্রম হওয়ার কথা নয়। তার উপর সকাল থেকেই টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে, বাইরে যাওয়ার আর প্রশ্নই ওঠে না। তবে সকালবেলা বাজার যেতে হয়েছিল বর্ষার মধ্যেই, না গেলেও চলতো। আসলে এই বৃষ্টিতে মনটা ইলিশ মাছের জন্য আনচান করছিল। এবার বর্ষার শুরু থেকেই বাজারে প্রচুর ইলিশ উঠতে শুরু করেছে, আর তার দামও বেশ। তা দিয়ে রসনা তৃপ্তির জন্যই বাজারে যাওয়া। কেজিখানেক ওজনের একটা ইলিশ কিনেও এনেছি। আসলে আমি একা থাকি তো, এই ইলিশ দিয়ে আমার সারাটা সপ্তাহ চলে যাবে। মাছ কিনে এনে কাঁচা মাছ একটা থালাতে সাজিয়ে রেখে রান্না বসাবার আগে ভাবলাম চা খেতে খেতে খবরের কাগজে একবার চোখ বুলিয়ে নি। জানলাটা খোলাই ছিল, আলো আসছিল পড়ার টেবিলে। হঠাৎই সে আলো বেশ কমে এলো। মুখ তুলে দেখলাম প্রকাণ্ড একটা কালো মেঘ এসে সূর্যকে ঢেকে দিতে চলেছে, অর্থাৎ বৃষ্টি আরো জোরে নামবে। ঠিক এই সময় দরজায় কলিং বেল বেজে উঠল। এই সময় আমার কি এলো? আসছি। আরে আপনি? এগিয়ে গিয়ে দরজা খুলতেই দেখি দরজার বাইরে ছাতা মাথায় আর ছুঁচলো গোঁফের তলায় হাসি ফুটিয়ে দাঁড়িয়ে আছেন জাদুকর সত্যচরণ। যাক বাবা, আপনি তাহলে ঘরেই আছেন। চলে এলাম দেখা করতে। বেশ করেছেন, আসুন আসুন ভেতরে আসুন। আসলে কাছেই একজনের সঙ্গে দেখা করতে এসেছিলাম, বুঝলেন। তা ফেরার সময় মনে হলো এত কাছেই যখন এলাম তখন একবার দেখা করে যাই আপনার সঙ্গে। তাই চলে এলাম। এসেছেন, বেশ করেছেন। আগে তাড়াতাড়ি ঘরের ভেতর ঢুকুন, নইলে ভিজে যাবেন তো। যা বলেছেন মশাই, চলুন চলুন। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা জাদুকর সত্যচরণ ও ইলিশ বাবা। বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। 1973 সালের 17ই মে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার কাঁচরাপাড়া অঞ্চলে তাঁর জন্ম। তাঁর লেখা নানান রহস্য, অ্যাডভেঞ্চার, অলৌকিক কল্পকাহিনী বড়দের সঙ্গে সঙ্গে ছোটদেরও মন জয় করে নিয়েছে। গল্প বলিয়ে জাদুকর সত্যচরণের গল্প সন্দেশ পত্রিকার শারদীয়া সংখ্যায় বহু বছর ধরে প্রকাশিত হয়ে আসছে। এমন রঙিন চরিত্র বাংলা সাহিত্যে খুব একটা বড় দেখা যায় না। শুরু হচ্ছে জাদুকর সত্যচরণ ও ইলিশ বাবা। সত্যচরণের কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই বড় বড় ফোঁটায় বৃষ্টি নামল। সত্যচরণ যদিও নিজেকে হুডিনি অফ ইন্ডিয়া বলে থাকেন, তবে তার ছাতাটা পৃথিবী বিখ্যাত জাদুকর হুডিনির মতো বৈভব সচ্ছলতার সাক্ষ্য দিচ্ছে না। তার ছাতার শিকগুলো ভেঙে জীর্ণ হয়ে ছাতাটা কেমন যেন একটা কিম্ভূত আকার ধারণ করেছে। তা দেখে বোঝাই যায় যে ভারী বর্ষণে ও ছাতা কোনো কাজেই আসবে না। ছাতাটাকে ভাঁজ করে উঠোনে দরজার এক কোণে নামিয়ে রেখে ঘরে ঢুকলেন সত্যচরণ। বসুন বসুন, চেয়ারটায় বসুন। আগে আপনার জন্য এক কাপ চা করে আনি, তারপর আড্ডা হবে। আচ্ছা আচ্ছা, তাই হোক তবে। এ বাড়িতে তিনি আগেও এসেছেন, আর আমিও গিয়েছি আভা স্ট্রিট অঞ্চলে তার চিলেকোঠার ভাড়া ঘরে। সেই যে উত্তরবঙ্গ থেকে কলকাতা ফেরার পথে রেলগাড়ির কম্পার্টমেন্টে প্রথম আলাপ, তারপর দেখতে দেখতে দুজনের বন্ধুত্বের 5-5টা বছর কেটে গেছে। তবে এই 5 বছরে সত্যচরণের বিশেষ কোনো অবনতি বা উন্নতি হয়নি। অতি সাধারণভাবে হয়তোবা কখনো কিছুটা কষ্ট করেই জীবন চালিয়ে নেন জাদুকর সত্যচরণ। তবে তার গল্পের ঝুলি, যাকে তিনি নিজের বহুদর্শী জীবনের অভিজ্ঞতা বলে থাকেন, তা এখনও অফুরন্ত। আমার সাথে যখনই তার সাক্ষাৎ হয় তখনই তিনি তার অভিজ্ঞতার ভাণ্ডার থেকে
অবিশ্বাস্য নানান ধরনের লৌকিক অলৌকিক গল্প শোনান আমাকে। সেসব গল্প আমার পুরোপুরি বিশ্বাস না হলেও সেসব কাহিনীর প্রতি একটা অমোঘ আকর্ষণ কিছুতেই অস্বীকার করতে পারি না। তাই জাদুকর সত্যচরণের আবির্ভাবে আমার মনটা নতুন কোনো গল্প শোনার প্রত্যাশায় নেচে উঠল। ঘরের এক কোণে রাখা মাইক্রো ওভেনে 3 মিনিটের মধ্যেই চা বানিয়ে এনে টেবিলে রেখে সত্যচরণের মুখোমুখি চেয়ারে বসে বললাম, এই নিন গরম গরম। হে, আপনার মাথাটা তো একেবারে ভিজে গেছে। এই তো রুমাল দিয়ে মাথা মুছতে মুছতে আর আপনার হাতের বানানো চা খেয়ে একদম ফ্রেশ। আচ্ছা, আপনার ফেরার তাড়া নেই তো? তাছাড়া বৃষ্টি না থামলে বেরোবেনি বা কি করে? না, আমার তেমন কোনো তাড়া নেই। এমনিতে আজকাল আমার কাজকর্ম একটু কমেই এসেছে। তার উপর এই বর্ষাকালে প্রায় সম্পূর্ণ ঘরে বসেই কাটাতে হয় মশাই। পাড়ার ছোটোখাটো ফাংশনগুলোও বন্ধ থাকে কি না। সত্যচরণের এ কথা শুনে বেশ বোঝাই যাচ্ছে জাদুকর সত্যচরণের আর্থিক অবস্থা বর্তমানে ভালো যাচ্ছে না। বেশ কয়েকবার তৃপ্তি সহকারে চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, বেড়ে বানিয়েছেন চাটা মশাই। হ্যাঁ, তা কি কাজে এসেছিলেন এদিকে? আরে ওই শিয়ালদার কাছে এক ভদ্রলোক থাকে। তিনি ওই ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা করেন। অর্থাৎ কিনা পয়সার বিনিময়ে নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করার দায়িত্ব নেয়। সময়ের অভাবে এই পুজো, বিয়েবাড়ি, জন্মদিন ইত্যাদি নানান অনুষ্ঠানের দায়িত্ব আজকাল অনেকেই এইসব ইভেন্ট ম্যানেজারদের হাতে ছেড়ে দিয়েছে, বুঝলেন। তাই লোকটার সঙ্গে একটু দেখা করতে গিয়েছিলাম, যদি কোনো অনুষ্ঠান বাড়িতে খেলা দেখাবার সুযোগ মেলে। সেই জন্যই আর কি। লোকটা অবশ্য এখনই কোনো কথা দিতে পারলো না, তবে ফোন নাম্বারটা দিয়ে যেতে বললো যে কি প্রয়োজনে যোগাযোগ করে নেবে। ও আচ্ছা, বেশ। হ্যাঁ, তা আপনার খবর কি? আমি একলা মানুষ, মোটামুটি ভালোই কেটে যাচ্ছে। তবে জানেন, বেসরকারি চাকরিতে কাজের চাপটা বেড়েই চলেছে। মাঝে মাঝেই মনে হয় আপনার বাড়িতে গিয়ে আড্ডা দিয়ে আসি, কিন্তু তার হয়ে ওঠে না। আপনি আসাতে সত্যিই ভালো লাগছে। আরে আপনি যে আমার মতো সাধারণ মানুষকে মাঝে মধ্যে ফোন করে কুশল জিজ্ঞেস করেন, সেটাই আমার কাছে যথেষ্ট মশাই। এই ব্যস্ত পৃথিবীতে এইটুকু খোঁজ খবরই বা বিনা স্বার্থে কজন নেয়। চায়ের কাপে বেশ কয়েকবার লম্বা চুমুক দিয়ে চাটা শেষ করে এরপর সত্যচরণ কাপটা নামিয়ে রাখলেন। আমি তাকে কিছু একটা জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই তিনি বাতাসে নাকটা টেনে বললেন, ওরে কাঁচা ইলিশের গন্ধ পাচ্ছি বলে মনে হচ্ছে। জাদুকর সত্যচরণ মিথ্যা বলেননি। আমার ছোট্ট কিচেনটা এ ঘর সংলগ্নই। সেখানেই একটা থালার ওপর সাজানো আছে বাজার থেকে সদ্য কাটিয়ে আনা মাছ। রান্নাঘরের দরজাটা খোলাই আছে, তাই ইলিশ মাছের মৃদু আষ্টে গন্ধ এ ঘরেও প্রবেশ করছে। সত্যচরণের কথা শুনে বললাম, হ্যাঁ ইলিশ ঠিকই ধরেছেন। আপনি যখন এসেই পড়েছেন তখন ভালোই হলো। 2 ইলিশ মাছ ভাজা আর তার তেল দিয়ে আপনাকে আজ ভাত খেয়ে যেতেই হবে, কোনো কথা শুনবো না। আপনি যখন বলছেন তখন নিশ্চয়ই খাবো। আর সত্যি বলতে কি, ইলিশ ভাজার তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ভাত মেখে খেতে যেন অমৃত মনে হয় মশাই। একদম ঠিক বলেছেন। আচ্ছা, কি দীঘা না কোলাঘাট? না, মনে হচ্ছে মাছটা ডায়মন্ড হারবারের। এই রে, তা তো জানি না, তবে মাছালাও বলছিল এই মাছ ডায়মন্ড হারবারেরই। আপনার তো অদ্ভুত নাক মশাই, কাঁচা ইলিশের গন্ধ শুকেই বলে দিলেন কোথাকার মাছ। আসলে কি জানেন, আমি যখন পথে পথে ঘুরে ঘুরে আমার জাদুর খেলা দেখিয়ে বেড়াতাম, তখন বেশ কয়েকবার কয়েক জায়গাতে ইলিশ ধরার নৌকোতে উঠেছি। হ্যাঁ, তাই জানি এক জায়গার ইলিশের শুধু স্বাদের পার্থক্য থাকে না মশাই, কাঁচা মাছের গন্ধরও পার্থক্য থাকে, বুঝলে। তাই সাধারণ মানুষ না চিনলেও আমি কাঁচা ইলিশের গন্ধ শুকেই বলে দিতে পারি সেটা কোথাকার ইলিশ। তবে যদি অবশ্য তা কোল্ড স্টোরেজের পুরনো ইলিশ না হয়। তাছাড়া এই দেখো, থেমে গেলেন কেন? তাছাড়া কি?
এই ইলিশের ব্যাপার নিয়ে আমার একটা আশ্চর্য অদ্ভুত অভিজ্ঞতা আছে মশাই, ভয়ঙ্কর অভিজ্ঞতাও বলতে পারে। ইলিশের গন্ধ নাকে এলেই আমার সেই ঘটনার কথাটা মনে পড়ে যায়। জাদুকরের কথা শুনে বুঝতে কোনোই অসুবিধে হলো না যে তিনি নতুন কোনো কাহিনী বলতে চলেছেন। এটাই তো আমি মনে মনে চাইছিলাম। বললাম, 5টা মিনিট আমাকে সময় দিন, ইলিশে একটু নুন হলুদ মাখিয়ে রাখি আর ভাতটা চাপিয়ে দিই, তারপর জমিয়ে আপনার গল্প শুনতে বসবো। ঠিক আছে ঠিক আছে, তবে তাই হোক। আমি বরং ততক্ষণ একটা বিড়ি ধরাই। বেশ, আমি এক্ষুনি আসছি। সত্যচরণ পকেট থেকে বিড়ির প্যাকেট আর দেশলাই বের করলেন। আমি অতি দ্রুত রান্নাঘরের কাজ মিটিয়ে সত্যচরণের মুখোমুখি এসে বসলাম। সত্যচরণ শেষ একটা লম্বা টান দিলেন বিড়িতে, তারপর সেটা টুসকি দিয়ে জানলার গড়াদের বাইরে ছুঁড়ে ফেলে বেশ কয়েক মুহূর্ত চেয়ে রইলেন বাইরের প্রবল বর্ষণের দিকে। তারপর গলা খাঁকারি দিয়ে বলতে শুরু করলেন তার কথা। দেখুন, আমি যা আপনাকে শোনাতে যাচ্ছি তা গল্পর মতো শোনালেও একদম সত্যি ঘটনা। তবে আপনি তা বিশ্বাস করবেন কিনা সেটা আপনার ব্যাপার। আপনি তো জানেনই আমি প্রথম জীবনে বাজিকর ছিলাম, অর্থাৎ পথে পথে নানান জায়গায় ঘুরে ঘুরে হাত সাফাই বা ওই জাদুর খেলা দেখিয়ে বেড়াতাম। তা এই ঘটনা ঠিক সেই সময়েরই। আমার গুরু বিখ্যাত বাজিকর হংসরাজের কথা আপনার মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আপনি বলেছিলেন তো। তা তার থেকে ভোজবাজির কিছু কলা কৌশল রপ্ত করার পর তখন আমি তাঁর আশীর্বাদ নিয়ে পথে নেমেছি আর জীবিকা নির্বাহের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। একলা মানুষ পথে ঘাটে বাজারে মেলায় খেলা দেখিয়ে 2-4 পয়সা যা রোজগার হয় তখন তাতেই আমার চলে যায়। থাকার জায়গা বলতে এই ধরুন রেল স্টেশন, বাস স্ট্যান্ডের ছাউনি, স্কুল বাড়ির বারান্দা কিংবা কোনো নাট মন্দির। আর সম্পত্তি বলতে পিঠের থলেতে কটা পুরনো জামা কাপড় আর জাদু দেখাবার সরঞ্জাম। তবে এ সময়ের মতো সে সময়ও বর্ষাকালে আমাদের কাজকর্মে ভাঁটা থাকত। গ্রাম বাংলা প্রায়শই জলমগ্ন থাকতো সেই সময়। তখন কে আর বৃষ্টিতে ভিজে আমার জাদুর খেলা দেখবে? তা সে প্রায় 30 বছর আগেকার এক বর্ষাকালের ঘটনা। আমি তখন সদ্য যুবক। খেলা দেখাবার জন্য উপস্থিত হয়েছিলাম কলকাতা থেকে বেশ খানিকটা দূরের এক মফস্বলে। আর তারপরেই বর্ষা নামলো আর আমার বেশ কিছুদিন অন্য কোনো জায়গায় যাওয়া হলো না। একটা পুরনো স্কুল বাড়ির এক কোণে আমার থাকার ব্যবস্থা করে দিয়েছিল কিছু মানুষ। সেইখানেই তখন আমি থাকি আর কোনো ক্রমে 2টো চিড়ে মুড়ি খেয়ে দিন যাপন করি। সময় সুযোগ পেলে স্থানীয় লোকজনদের সঙ্গে ওই মন্দিরের চাতালে বসে গল্প গুজব করি। অল্প বয়স হলেও ততদিনে বেশ কিছু অভিজ্ঞতা জমা হয়ে গিয়েছিল আমার ঝুলিতে। সেই সব গল্পই আমি শোনাতাম তাদের। বলতে গেলে সেই সব গল্প শোনার লোভেই তারা আমাকে থাকতে দিয়েছিল সেই জায়গায়। তা যাই হোক, একদিন আমি তাদের মুখ থেকেই শুনতে পেলাম আরো কিছু গঞ্জ পেরিয়ে খানিকটা দূরে এক জায়গাতে নাকি শ্রাবণী পূর্ণিমার মেলা বসতে চলেছে। সে জায়গাটা নাকি নদীর একদম পাড়ে। সে জায়গা থেকে মোহনা নাকি বেশি দূরে নয়। তা মেলার কথা শুনে তো আমার মনটা নেচে উঠল। বেশ অনেক দিন হয়ে গেল আমি তখন আয়হীন অবস্থায় বসে আছি। মেলায় গেলে সামান্য হলেও কিছু পয়সা তো জুটবে আমার। তাছাড়া সে জায়গা সম্পর্কে আমি আরও একটা খবর শুনতে পেলাম লোকের মুখে। কি খবর? বর্ষার মরশুমে নাকি ইলিশ ওঠে সেই নদীতে। বেশ কয়েকটা মাছের আড়তও আছে সেখানে। আড়তগুলোতে নাকি বর্ষাকালে কর্মঠ লোকও কাজে নেওয়া হয় অনেক সময়। আমার তখন জোয়ান বয়স। বর্ষাকালে তো আর খেলা দেখাবার জন্য পথে নামা যাবে না। তাই আড়তে যদি কোনো কাজ করে 2টো পয়সা পাওয়া যায়, বাকি বর্ষাটুকু তাহলে একটু মাথা গোঁজার ছাউনি পাওয়া যাবে, ভালোই হবে। জায়গাটা সম্পর্কে শোনার পর সব দিক ভেবে আমি সিদ্ধান্ত নিলাম আমি ও জায়গায় যাব। কয়েকদিনের মধ্যেই সেই স্কুল বাড়ির বারান্দা থেকে পাততাড়ি গুটিয়ে
একদিন গিয়ে উপস্থিত হলাম সেই শ্রাবণী পূর্ণিমার মেলাতে। আচ্ছা, জায়গাটা কোথায়? নাম কি জায়গাটা? সে জায়গার নাম আমি কাউকে কোনোদিন বলিনি, আর আজ আপনাকেও বলবো না। তার কারণটা আমার কাহিনী শেষ হলে আপনি নিজেই বুঝতে পারবেন। ঠিক আছে, সেই জায়গার আসল নাম আমাকে বলার দরকার নেই, আপনি গল্পটা বলুন। হ্যাঁ, বলছি। তবে তবে জায়গাটার একটা নাম তো বলতে হবে, নইলে গল্পটা এগোবে কি করে। তা ধরা যাক জায়গাটার নাম ছিল ইলিশমারি। ইলিশ মারা হয় বা ধরা হয় যেখানে। বেশ, তাই মনে করলাম। হ্যাঁ, তা ইলিশমারি ছোট্ট একটি জায়গা, কয়েক ঘর মাত্র মানুষের বাস সেখানে। কয়েকটা মাছের আড়ত সেখানেই আছে, তবে তাদের কর্মব্যস্ততা শুধু ওই বর্ষাকালেই ইলিশ ধরার মরশুম। ওই কয়েকটা আড়ত, ঘরবাড়ি, নদীর পাড়, নদী আর নদীর বুকে জেগে থাকা একটা চর, এই নিয়েই ওই ইলিশমারি জায়গা। আর হ্যাঁ, একটা ছোট গ্রামীণ শ্মশানও আছে সেখানে নদীর ধারে। নদীর পাড়ে একটা বুড়ো শিবের মন্দিরও আছে, আর তাকে কেন্দ্র করেই শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই মেলাটা বসে। আশেপাশের গ্রামের লোকজন নাকি নদী থেকে জল তুলে নিয়ে এসে শিবের মাথায় ঢালে। মেলা চলে 3 দিন। তা পূর্ণিমার দিন সকাল সকালই আমি পৌঁছে গিয়েছিলাম ওই ইলিশমারির মেলাতে। মেলা উপলক্ষে বেশ কয়েকটা চাটাইয়ে ছাউনি বানানো হয়েছিল নদীর পাড়ে, তারই একটাতে আমার আশ্রয় জুটে গেল। বেলা যত বাড়তে লাগলো তত জনসমাগম বাড়তে লাগলো সেখানে। ও জায়গা সম্পর্কে একটা কথা সে সময় প্রচলিত ছিল, বুঝলেন। লোকে বলতো দেবতার মাথায় যারা জল ঢালতে আসেন তাদের যাতে কষ্ট না হয়, সেই জন্য বুড়ো শিব নাকি ওই দিন সেই স্থানে বৃষ্টি হতে দেন না। আমি দেখলাম কাকতালীয় হলেও ব্যাপারটা সত্যি। বর্ষাকাল হলেও সেদিন সেখানে একটুও বৃষ্টি হলো না। আর আমিও নদীর পাড়ে একটা সুবিধে মতো জায়গা বেছে নিয়ে আমার খেলা দেখাতে বসে গেলাম। সত্যি কথা বলতে কি, খেলা দেখিয়ে আমার আয় মন্দ হলো না। খেলা দেখাতে দেখাতে পরপর 3-3টে দিন যে কিভাবে কেটে গেল তা বুঝতেই পারলাম না। পূর্ণিমার পর 2 দিন মাঝে মাঝে ছিটছিট বৃষ্টি হয়েছিল ঠিকই, তবে তাতে মেলার বা খেলা দেখাতে আমার কোনো অসুবিধে হয়নি। কিন্তু 3 দিন পর মেলা ভেঙে গেল। মেলায় ঘুরতে আসা, মন্দিরে পুজো দিতে আসা লোকজন, অস্থায়ী দোকানদাররা সব যে যার ঘরে ফেরার জন্য রওনা হলো। কিন্তু আমি আর তখন যাই কোথায়? আমার তো কোনো ঘর বাড়ি নেই। যে স্কুল বাড়িতে আমি ছিলাম সেখানে আবার ফিরে যাওয়া যায় বটে, কিন্তু ফেলে আসা জায়গাতে আমি আর ফিরে যাই না মশাই। আমার গুরুদেবেরও নিষেধ ছিল এ ব্যাপারে। ফেলে আসা জায়গাতে দ্বিতীয়বার ফিরে গেলে মর্যাদাহানি হয়। তা গুরু সে নির্দেশ আমি মেনে চলি। তাহলে এখন যাব কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমার মনে হলো একবার এখানকার মাছের আড়তগুলোতে ঢু মেরে দেখা যেতে পারে। শুনেছিলাম তারা নাকি বর্ষাকালে কখনো কখনো কাজের লোক নেয়। তেমন একটা কাজ পাওয়া গেলে মন্দ কি? নিদেন পক্ষে একটা মাথা গোঁজার আশ্রয়ও যদি পাওয়া যায়, তবে বর্ষার বাকি কটা দিন এই ইলিশমারিতেই মাথা গুঁজে কাটিয়ে দেব। নদীর পাড় থেকে কিছুটা তফাতে উঁচু জায়গাতে লোকজনের বাসস্থান আর এই মাছের আড়তগুলো, নদীর পাড় থেকেই তা দেখা যায়। মেলা যেদিন ভাঙল সেদিন কাজের সম্ভাবনার কথা ভেবে নিয়ে আমার থলে নিয়ে চললাম আড়তের দিকে, কাজের সন্ধানে। ইলিশমারির মাছের আড়ত বলতে ইটের দেওয়াল আর অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া বেশ কয়েকটা ঘর সার দাঁড়িয়ে আছে। তার মধ্যে একটা ঘর বেশ বড়, বাকিগুলো সব ছোটখাটো। এখন যেমন এই বড় বড় মাছের আড়তে মাছ ভালো রাখার জন্য সব বড় বড় ফ্রিজের ব্যবস্থা থাকে, তখন সেখানে সেসব ব্যবস্থা ছিল না। আড়তগুলোর কোণে চৌবাচ্চার মতো জায়গাতে বরফ দিয়ে মাছ রাখা হতো। সে আড়তগুলো ছিল তেমন। শুনলাম বর্ষার সময় মাত্র 2-3 মাস নাকি খোলা থাকে মাছের সেই আড়তগুলো, বাকি সময় বন্ধ থাকে। যাই হোক, আমি কাজের সন্ধানে আড়তগুলোতে ঢু মারতে শুরু করলাম। প্রথমে গেলাম মা মনসা নামের সব থেকে বড় মাছের আড়তটা।
এমনিতেই অনেক লোকজন কাজ করে সেখানে, তারা জানিয়ে দিল লোকের দরকার নেই। এবার আমি আরো কয়েকটা আড়তে কাজের সন্ধানে গেলাম। আমার মাছের আড়তে কাজের অভিজ্ঞতা নেই বলে, অথবা আমি তাদের কাছে অপরিচিত উটকো লোক বলে সেসব জায়গাতে আমি তেমন একটা সুবিধে করতে পারলাম না, বুঝলেন। তা শেষ পর্যন্ত আমি গিয়ে হাজির হলাম মা লক্ষ্মী নামের শেষ আড়তটাতে। নামে মা লক্ষ্মী হলেও মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সে আড়তের ওপর খুব একটা বর্ষিত হয় না, তা দেখেই বোঝা যায়। ঘরের মাথার ওপর সাইনবোর্ডটা বিবর্ণ হয়ে একদিকে হেলে পড়েছে, অ্যাসবেস্টসের ছাদেরও একদিক ফাটল ধরে সূর্যের আলো ঢুকছে ভেতরে। আড়তের টিনের ঝাঁপটাও রংহীন, মরচে পড়া। আড়তের ভেতর কড়িকাঠ থেকে ঝুলন্ত দাঁড়িপাল্লার একপাশে সিমেন্টের তৈরি বেদির মতো একটা জায়গাতে বসেছিল একজন কালো শীর্ণ চেহারার লোক। সেই ছিল আড়তদার বা আড়তের মালিক। সে লোকের নাম ছিল পরাণ মণ্ডল। আমি তার কাছে গিয়ে আমার আর্জি পেশ করলাম। লোকটা ভালো ছিল, সব কথা শুনে সে বলল, দেখো, আমার সময় খুব একটা ভালো যাচ্ছে না। যে মাঝিদের কাজে লাগিয়েছি তারা দু একটার বেশি ইলিশ কোনোদিনই আনতে পারছে না। এদিকে নৌকো ভাড়া, জাল ভাড়া আর তাদের মজুরি দিতে না বিশ্বাস উঠে যাচ্ছে আমার। আর কদিন এভাবে চললে আরও তামায় বন্ধ করে দিতে হবে। আচ্ছা। দেখো, একটা সত্যি কথা বলি, পয়সা দিয়ে তোমাকে যে কাজে নেব সে সামর্থ্য আমার নেই বাপু। তবে হ্যাঁ, যদি এখানে তুমি থাকতে পারো তবে বর্ষার কটা দিন অথবা আমার আরও যে কটা দিন খোলা থাকবে সে কটা দিন থেকে যেতেই পারো। আগে ঠিক আছে, ঠিক আছে, এই অনেক। আমাকে এখানে থাকতে দিলেই হবে। আর তার জন্য যদি কোনো কাজ করে দিতে হয় সেটাও বলবেন। আরে না না না, কাজ তেমন বিশেষ কিছু করতে হবে না। এখানে একটা বারোয়ারি কুয়ো আছে, সেখান থেকে রোজ জল তুলে সকালে একবার মেঝেটা ধুয়ে দিলেই হবে। ও হ্যাঁ, আর ওই কুলুঙ্গিতে রাখা লক্ষ্মী গণেশের সামনে সন্ধেবেলা একবার ধূপ দিলেই হবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। কিন্তু বলছি, তোমার ভূতের ভয়টাই নেই তো? আগে আগে না না, ওসব ভয়টাই আমার তেমন নেই। কিন্তু বাবু, এই কথা জিজ্ঞেস করছেন কেন? ওই যে ওদিকে ওই নদীর পাড়ে একটা শ্মশান আছে, বুঝলে? রাত বিরেতে হরিধ্বনি দিতে দিতে এ পথ দিয়ে লোকে ওখানে মরা নিয়ে যায়। আচ্ছা। একবার তোমার মতোই একজনকে এখানে রাতে থাকার জন্য আশ্রয় দিয়েছিলাম, কিন্তু এই হরিধ্বনি শুনে 3 দিন পর এই জায়গা ছেড়ে সে পালিয়েই গেল। না না, ওসবে আমি ভয় পাই না। পথে পথে ঘুরে বেড়াই, বহুবার নানান জায়গায় শ্মশানকালীর মন্দির চত্বরেও রাত কাটিয়েছি। তা বেশ, তবে এখানেই থেকে যাও। শেষ পর্যন্ত বর্ষার রাতে মাথা গোঁজার জায়গা পেয়ে খানিকটা নিশ্চিন্ত হলাম। পরাণ মণ্ডলের পর টুকটাক নানান কথার পর হঠাৎই শ্মশানটা যেদিকে সেদিকে তাকিয়ে বললেন, আজ রেতেই তো ইলিশ বাবার আসার কথা। দেখি তার আশীর্বাদ যদি পাই। যদি ইলিশ পাই তবে আমার কপালটা একটু ফেরে। ইলিশ বাবাকে? ইলিশ বাবা তিনি হলেন এক বাকসিদ্ধ তান্ত্রিক। অনেক অলৌকিক ক্ষমতা আছে তার। ইলিশের ঝাঁককে তিনি ডেকে আনতে পারেন। তারপর যে তাকে সন্তুষ্ট করতে পারে তাকে বলে দেন কোথায় জাল ফেললে ইলিশ মিলবে। প্রতি বছর বর্ষাকালে শ্রাবণী মেলা যেদিন শেষ হয় সেদিন রাতে তিনি তার নৌকো নিয়ে এখানে উপস্থিত হন। কোথা থেকে তিনি যে আসেন সে কথা কেউ জানে না। তারপর কটা দিন এখানে থেকে যাদের প্রতি তিনি প্রসন্ন হন তাদেরকে ইলিশের খোঁজ পাইয়ে দিয়ে আবার তিনি ফিরে যান। তিনি ইলিশের সন্ধান দেন বলে সবাই তাকে ইলিশ বাবা নামেই ডাকে। ওই সন্ন্যাসী ইলিশের ঝাঁক ডেকে আনতে পারে? হ্যাঁ। তার খোঁজ দিতে পারেন জেলেদের? পারেন বই কি। নদীর মাঝে যে চর আছে সেখানে ইলিশের ঝাঁককে টেনে নিয়ে আসেন তিনি। জাল ফেললেই তখন সেখানে ইলিশ ওঠে। আচ্ছা, এখানে এসে কোথায় থাকেন তিনি?
এই শ্মশানের দিকে যেতে নদীর পাড়ে একটা বিরাট অশ্বত্থ গাছ আছে। তার গায়ে ওর থাকার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছে আড়তদারেরা। সেখানেই উনি থাকেন। কাল ভোরবেলা আমি আড়ত হয়ে সাধু বাবার ডেরায় যাব সামান্য কিছু ভেট নিয়ে, যদি তিনি আমার প্রতি সদয় হয়ে আমাকে ইলিশের সন্ধান দেন সেই জন্যে। বলছি, তোমার যদি তাকে দেখার ইচ্ছে থাকে তাহলে তুমিও আমার সাথে যেতে পারো। আগে হ্যাঁ, নিশ্চয়ই যাব। বেশ বেশ। তা আমার সঙ্গে এরপর আরো কিছুক্ষণ কথা বলি আমার হাতে আড়ত ঘরের ভার দিয়ে কিছু দূরে তার নিজের গ্রামে ফিরে গেলেন পরাণ মণ্ডল। বিকেল থেকে বৃষ্টি শুরু হলো, আর আমি সেই জায়গা ছেড়ে আর বেরোলামই না। বুঝলেন, তা অন্ধকার নামতেই ঝাঁপ ফেলে চিড়ে মুড়ি খেয়ে শুয়ে পড়লাম। বৃষ্টির শব্দ শুনতে শুনতে ঘুম নেমে এলো চোখে। তবে মাঝরাতের দিকে একবার আমার ঘুমটা ভেঙে গিয়েছিল কয়েক মিনিটের জন্য। কারা যেন আড়তের সামনে দিয়ে হরিধ্বনি দিতে দিতে মরা নিয়ে যাচ্ছিল সেই সময়। পরদিন ভোর রাতেই কিছু দূরের কুয়ো থেকে জল তুলে এনে আড়ত ঘরের মেঝেটা একেবারে সাফসুতরো করে দিলাম। ধূপও জ্বালিয়ে দিলাম লক্ষ্মী গণেশের মূর্তির সামনে। অন্য আড়তগুলো সব ভোরবেলাতেই খুলে গেছে। জেলে নৌকো থেকে কিছু মাছও এসে পৌঁছেছে সেই সব জায়গায়। বিশেষত মা মনসা নামের ওই বড় আড়তের সামনে কর্মচাঞ্চল্য শুরু হয়েছে। মাছ ওজন করা হচ্ছে পাল্লাতে, কিছু ইলিশও আছে তার মধ্যে। আমার কাজ মেটার পরপরেই সেই কাক ভরে সাইকেল চেপে আড়তে এসে হাজির হলেন পরাণ মণ্ডল। তাঁর কথা মতো আমি কাজ সেরে রেখেছি দেখে তিনি খুশি হলেও একটু হতাশভাবে বললেন, আমার নৌকোর মাঝিরা কাল রাতেও তবে কোনো ইলিশ পায়নি। পেলে তো তা আড়তে নিয়েই আসতো। তো না, যাই একবার ইলিশ বাবার কাছে গিয়ে দেখি। তিনি যদি দয়া করেন আমার উপর তাহলে হয়তো দেখি ব্যাগে সব ঠিকঠাক আছে কি না। আমার যা সামর্থ্য তাই নিয়েই তো আমি যাব। দেখি এতে যদি বাবার মন গলে। পরাণ মণ্ডল ইলিশ বাবাকে নজরানা দেওয়ার জন্য একটা থলে এনেছিলেন। তার দর্শনে যাওয়ার আগে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেওয়ার জন্য থলের মুখটা খুলে একবার দেখে নিলেন। আমি টুক করে দেখলুম তার মধ্যে রাখা রয়েছে কিছু ফল আর একটা সন্দেশের বাক্স। বুঝলেন, পরাণ মণ্ডল এরপর তাঁর কোমরের গোঁজ থেকে দুটো 10 টাকার নোট বের করে সেই থলের মধ্যে ফেলে দিলেন। আজ থেকে এত বছর আগে ও টাকারও কিন্তু অনেক দাম ছিল মশাই। হ্যাঁ, তাই এরপর আমরা গেলাম ইলিশ বাবার দর্শনে। নদীর পাড়ে যেখানে মেলা বসে তা ঠিক উল্টো দিকে নদীর পাড় বরাবর আমরা হাঁটতে লাগলাম। সকালের আলো ছড়িয়ে পড়েছে নদীর বুকে। নদীর বুকে কুমিরের পিঠের মতো লম্বা চরটা দেখা যাচ্ছে। সেটা দেখিয়ে পরাণবাবু বললেন, ওই যে চর দেখছো, ওই চরের কাছেই মাছের ঝাঁককে টেনে আনেন ইলিশ বাবা। সাধুর ডেরা বেশি দূরে নয়। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সেখানে। নদীর একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে ঝাঁকড়া অশ্বত্থ গাছটা। তার শিকড়গুলো সব নেমে গেছে নদীর দিকে। তারই সঙ্গে বাঁধা আছে ছইওয়ালা কালো একটা নৌকো। অনুমান করলাম ওটাই ইলিশ বাবার নৌকো। অশ্বত্থ গাছের গুঁড়ির চারপাশে বসার জন্য ইট দিয়ে বাঁধানো, আর গাছটার একটু দূরে দরমার বেড়া আর টালির ছাউনি দেওয়া ঘর। দরমার গায়ে কালো রং বা আলকাতরা মাখানো। দেখলাম আমাদের মতো আরো কিছু জেলে বা মাঝি ইতিমধ্যেই সেখানে জড়ো হয়েছে ইলিশ বাবার দর্শনের জন্য। সবাই চেয়ে আছে ওই কালো রঙের ঘরটার বন্ধ দরজার দিকে। ইলিশ বাবার ঘরের ঠিক পেছনেই
বড় বড় একসার গাছ দাঁড়িয়ে। গাছগুলোর ওপাশে কি আছে তা এদিক থেকে ঠিক বোঝা যাচ্ছিল না। তবে পরাণবাবুকে জিজ্ঞেস করে জানলাম গাছগুলোর ওপারেই রয়েছে নদীর ধারের শ্মশান। সন্ন্যাসী দর্শনের জন্য আমরা অপেক্ষা করতে লাগলাম। ইতিমধ্যে আরো বেশ কিছু মানুষ সেখানে উপস্থিত হল। পরাণবাবু বললেন নতুনদের মধ্যে কয়েকজন আড়তদার নৌকো মালিকও আছে, তাদের হাতেও সব উপঢৌকনের থলে। তা একসময় ঘরের ঝাঁপ খুলে গেল, বাইরে এসে দাঁড়ালেন সেই সাধু বাবা। জয় বাবা। তার পরনে কালো রঙের আলখাল্লার মতো পোশাক, কাঁধ পর্যন্ত নেমে আসা মাথার চুল ও বুক পর্যন্ত নেমে আসা দাড়িও কুচকুচে কালো, তার গায়ের রঙও কালো। সব মিলিয়ে হঠাৎ তাকে দেখলে একটা কালো পাথরের মূর্তি বলে মনে হতে পারে। ছিপছিপে লম্বা তান্ত্রিক সাধুর কপালে লাল তিলক কাটা, গলায় ঝুলছে নানান রঙের পাথরের মালা। লোকটাকে দেখে আমার মধ্যবয়সী বলেই মনে হলো। তা তিনি বাইরের সূর্যালোকে বেরিয়ে এসে দাঁড়াতেই উপস্থিত সকলে মাথা ঝুঁকিয়ে হাত জোড় করে তাকে প্রণাম জানান। তিনি আশীর্বাদের ভঙ্গিতে তাঁর ডান হাতটা তুলে ধরে লোকজনের প্রণাম গ্রহণ করলেন। তারপর লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গিয়ে অশ্বত্থ গাছের নিচে শান বাঁধানো জায়গায় গিয়ে বসলেন। সেখানে বসার পর তাঁর সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর ওপর ভালো করে একবার দৃষ্টি নিক্ষেপ করে তিনি জিজ্ঞেস করলেন, তোরা কেমন আছিস? ভালো ভালো বাবা, সবই আপনার কৃপা বাবা। ইলিশ উঠছে সবার জালে? না বাবা, না বাজার খুব খারাপ, উঠতেছে না শান্ত। বাবা, শহরের যারা যারা ওই বড় বড় মাছ ব্যবসায়ী যারা ট্রলার নিয়ে মোহনায় যায়, ওই তাদের জালে ইলিশ উঠছে ঠিকই, কিন্তু আমরা যারা এখানকার বাসিন্দা স্থানীয় ব্যবসায়ী নৌকা নিয়ে নদীর চরের আশেপাশে ইলিশ ধরি, তাদের এখনো পর্যন্ত তেমন মাছ উঠছে না বাবা। বাবা, কারোর কারোর জালে তো এখনো একটা ইলিশ ওঠেনি শান্ত। আমি যখন এসেছি তখন তোদের আর কোনো চিন্তা নেই। জানি বাবা, সবই আপনার কৃপা বাবা। আপনি কৃপা করলে ইলিশ উঠবেই বাবা। এইটুকু সেবা গ্রহণ করুন, সেবা গ্রহণ করুন বাবা। তা এই কথা বলে লোকটা একটা থলে নিয়ে বাবার দিকে গিয়ে সেটা এগিয়ে বাবার হাতে দিল। তিনি থলের মুখটা একবার ফাঁক করে দেখে নিয়ে সেটাকে পাশে সরিয়ে রেখে লোকটার উদ্দেশ্যে বললেন, তুই যখন আমার জন্য উপহার আনলি তখন তোকেও তো আমার কিছু উপহার দেওয়া কর্তব্য। এই বলে ইলিশ বাবা তাঁর ডান হাতটা শূন্যে একবার ঘোরালেন। তারপর তিনি হাতের মুঠি খুলতেই সবাই অবাক হয়ে দেখল সাধু বাবার মুঠির মধ্যে একটা সন্দেশ। সেটা তিনি লোকটার হাতে তুলে দিলেন, বললেন, 3 দিন পর দেখা করতে আসিস, দেখি তোর জন্য ইলিশের ঝাঁক আনতে পারি কিনা। যারা উপঢৌকন এনেছিল এরপর তারা একে একে সব তুলে দিতে লাগলো সাধু বাবার হাতে, আর তিনিও প্রতি উপহার হিসেবে শূন্যে হাত ঘুরিয়ে তাঁর অলৌকিক ক্ষমতা প্রদর্শন করে এনে দিতে লাগলেন ছোটখাটো মিষ্টি, ফল, এইসব আর কি। পরাণবাবু তাঁর নিয়ে আসা থলিটা এবার বাবার হাতে তুলে দিলেন। বাবা তাকে একটা বাতাসা দিলেন। পরাণবাবু সেটা নিয়ে ভক্তি ভরে কপালে ঠেকিয়ে বললেন, বাবা, বাবা এবছর আমাকে দেখবেন বাবা, একটাও ইলিশ তুলতে পারিনি এখনো। তাছাড়া পরিবারের সময়ও খারাপ যাচ্ছে। কদিন পর আসিস একবার, দেখি কি করতে পারি। আচ্ছা বাবা। সাধু বাবার সঙ্গে সকলের দেওয়া নেওয়ার পর্ব শেষ হলো এক সময়। তারপর তিনি বললেন, তোরা এখন
ফিরে যা, যাদের যেমন যেমন বললাম তেমন তেমন এসে দেখা করিস। এই কথা বলে চোখ বুজে ধ্যানস্থ হলেন ইলিশ বাবা। তিনি যখন এসেছেন তখন এবার জালে ইলিশ পড়তে পারে এই আশা নিয়ে এরপর ফেরার পথ ধরল সবাই। পরাণবাবু ফিরতে ফিরতে আমায় বললেন, দেখলে তো সাধু আবার কেমন অলৌকিক ক্ষমতা, কেমন শূন্য থেকে ফল মিষ্টি টেনে আনেন, ওই রকম ভাবেই ইলিশের ছাকও টেনে আনতে পারেন। দেখি উনি আমার জন্য কিছু করেন কি না। চল চলো চলো। আমি পৃথিবীর সেরা বাজিকর হংসরাজের শিষ্য সত্যচরণ পুতিতুণ্ডী, দ্য হুডিনি অফ ইন্ডিয়া। আমি নিজেও তো ভোজবাজির খেলা দেখিয়ে বেড়াই। আমার চোখ সব সময় সজাগ থাকে, বুঝলেন। আমি কিন্তু ততক্ষণে একটা ব্যাপার বুঝতে পেরে গেছি যে ইলিশ বাবার ওই শূন্যে হাত ঘুরিয়ে মিষ্টি ফল এইসব আনাটাকে সবাই যতই তার অলৌকিক ক্ষমতা ভাবুক না কেন, ওটা আসলে ভোজবাজির খেলা। অমন খেলা আমিও দেখাতে পারি মশাই। তবে এর সঙ্গে আমার এ কথাও মনে হলো, হাত ঘুরিয়ে সন্দেশ বাতাসা আনা আর নদীর বুকে ইলিশের ঝাঁককে ডেকে আনা তো এক ব্যাপার নয় মশাই। হ্যাঁ, সত্যি কি তিনি সেটা পারেন? ব্যাপারটা আমাকে জানতে হবে। তিনি যদি সেটা পারেন তবে সত্যিই তো তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী। ইলিশ বাবার ভোজবাজির খেলা প্রসঙ্গে আমি কোনো কথা জানালাম না আমার আশ্রয়দাতা পরাণবাবুকে। হয়তো সে সময়ও কথা বললে লোকটা বিশ্বাসই করতো না। সন্ন্যাসীর ওপর সবার যা ভক্তি, শ্রদ্ধা আর আস্থা দেখলাম, তাতে কথাটা জানালে হিতে বিপরীত হতে পারত। আমি রয়ে গেলাম ওই আড়তে। যেদিন আমরা ইলিশ বাবার দর্শনে গেলাম সেদিন থেকেই ভারী বর্ষাও নামলো। ওই মাছের আড়ত থেকে আমি আর বাইরে যাই না। কখনো সেখানে বসেই রাস্তায় লোকজন চলাচল দেখি, দিনে রাতে শ্মশানের দিকে মরা নিয়ে যেতে দেখি। সে সময় গ্রাম বাংলায় বর্ষাকালে মৃত্যুর প্রাদুর্ভাব বেশি ছিল। ডায়রিয়া, সাপে কাটা, ঝড় বৃষ্টি, নানান কারণে মরত লোকে। দিনে রাতে তাই অনেক মরাই নিয়ে যেতে দেখলাম সে কদিন। একটানা অনেকক্ষণ কথা বলে থামলেন জাদুকর সত্যচরণ। টেবিলে জলের গ্লাস রাখা ছিল, সেটা বাড়িয়ে দিলাম তার দিকে। বাইরে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে, আর তার সঙ্গেই জমে উঠতে শুরু করেছে জাদুকর সত্যচরণের কাহিনীও। বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে গ্লাসের পুরো জলটাই পান করলেন তিনি। তারপর সেই বৃষ্টির দিকে তাকিয়ে থেকেই আবার শুরু করলেন তার কথা। ঠিক এমনই বৃষ্টি হচ্ছিল সে সময় কদিন ধরে। আমি তো সেখানেই রয়ে গেলাম। 3 দিন পর, তখনও ভোরের আলো ভালো করে ফোটেনি, হঠাৎ বাইরে লোকজনের হাঁক ডাক শুনতে পেলাম। সেই শব্দ শুনে বাইরে বেরিয়ে এসে দেখি কাছেই একটা আড়তের সামনে বেশ কিছু লোকজন জড়ো হয়েছে, বুঝলেন। হ্যাজাকের আলো জ্বলছে সেখানে। একটা ভ্যান রিক্সা থেকে বড় বড় মাছের ঝুড়ি নামানো হচ্ছে সেখানে। কৌতূহলবশত কাছে গিয়ে দেখি সেগুলো সব বড় বড় রূপোলি ইলিশে একেবারে ঠাসা। কিছুক্ষণ আগেই তাদের তোলা হয়েছে জল থেকে। আড়তের মালিককেও আমি চিনতে পারলাম। এই লোকটাই প্রথম নজরানা দিয়েছিল ইলিশ বাবাকে। কদিন পর তিনি তাকে তার সঙ্গে সাক্ষাৎ করতে বলেছিলেন। সেই আড়তের সামনেই লোকমুখে এবার শুনতে পেলাম ব্যাপারটা। গতকাল বিকেলে আড়ত মালিক নাকি সাধু বাবার ডেরাতে তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিল। তখন ইলিশ বাবা তাকে বলে দেন যে নদীর বুকে যে চর আছে তার গায়ে একটি জায়গায় তিনি একটি লাঠি পুঁতে এসেছেন। সেখানে তিনি ইলিশদের ডেকে আনবেন। ওই জায়গাতে জাল ফেললেই নাকি ইলিশ উঠবে। আর তাঁর নির্দেশ মতোই সেখানে জাল ফেলাতে ওই অত ইলিশ উঠেছে। উপস্থিত লোকজন সব ইলিশ বাবার জয়গান করতে লাগলো।
আর আমি নিজের জায়গায় ফিরে এসে ভাবতে লাগলাম, এ কিভাবে সম্ভব? এ তো ভোজবাজির খেলা নয়, আর এতগুলো লোক তো আর মিথ্যে বলবে না। কিছুক্ষণের মধ্যেই ভোরের আলো ফুটল। আমিও চটপট আমাদের শূন্য আড়তটা প্রতিদিনের মতো ধোয়া মোছা করে নিলাম। যে আড়তে মাছ উঠেছে, ক্রেতারা তখন সেখানে ভিড় জমাতে শুরু করেছে। আর আমার আড়তের মালিক পরাণবাবু কিছুক্ষণের মধ্যেই আড়তে এসে হাজির হলেন। পাশের আড়তের সব ঘটনা দেখে শুনে তিনি আমায় বললেন, ওই দেখো 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 দেখো, তোমাকে বলেছিলাম না ইলিশ বাবা ইলিশের ঝাঁক ডেকে আনতে পারেন। কি এবার আমার কথা বিশ্বাস হলো তো? হ্যাঁ, আমি আর কি বলবো? তার কথার জবাবে আমি চুপ করে রইলাম। তবে মনের সন্দেহ আমার গেল না। খালি মনে হতে লাগলো, এ কি করে সম্ভব, কি করে সম্ভব? সেদিন কিছু সময় পর পরাণবাবু যে জেলেদের নিযুক্ত করেছিলেন, তারা এসে জানালো, কর্তা, এই কদিনে একটা স্যাং মাছ আর বোয়াল মাছ সারা জালে কোনো মাছই ওঠেনি কর্তা। কর্তা, এত খাটনির কোনো ফল নাই কর্তা। ফল নাই কর্তা। কি বলি আপনাকে কর্তা? কি বলি? তা সেগুলো কি করলি? সেগুলো তো রান্না করে খেয়েছি কর্তা, নালে কদিন কি খেতাম। দেখি ইলিশ বাবা আমার প্রতি কবে সদয় হন। শোন, তিনি খবর দিলেই আমি সঙ্গে সঙ্গে তোদের জানাবো। তোরা নদীতেই অপেক্ষা কর। নে যা 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 যা। কর্তা, তারা সব চলে গেল। এরপর আরো দুদিন কেটে গেল। শুনলাম সন্ন্যাসীর আশীর্বাদে যার নৌকোয় মাছ উঠেছিল, সে 5 ঝুড়ি মাছ বেচে নাকি 1 লন্ডে 500 টাকা লাভ করেছে। এক এক ঝুড়িতে মাছ ছিল 40 কেজি। সে আমলে 500 টাকা অনেক বড় ব্যাপার ছিল মশাই। হ্যাঁ, ইলিশ বাবার কথা মতো মাছ পাবার ব্যাপারটা যে কাকতালীয় নয়, এরপর আর কদিনের মধ্যেই আবার তার প্রমাণ পেলাম। আবার আমি একদিন হইচই হট্টগোলের শব্দে শেষ রাতে বাইরে বেরিয়ে দেখি একটা আড়তের সামনে ঝুড়ি ঝুড়ি মাছ নামছে। ঝুড়ি ঝুড়ি মাছ, ইলিশ মাছ। আগের দিনের মতোই আমি সেই জায়গায় গিয়ে জানতে পারলাম যে ইলিশ বাবার দয়াতেই এই বিপুল পরিমাণ ইলিশ মাছ পাওয়া গেছে চর ঘেঁষা একটা জায়গা থেকে। সেখানেও সাধু বাবা তাঁর চিহ্ন দিয়ে এসেছিলেন। আমার এই দ্বিতীয়বারের ঘটনা দেখে মনে হলো, তবে কি সাধু বাবা সত্যিই কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী? নইলে এই ব্যাপারটা সম্ভব হচ্ছে কি করে? তার সঙ্গে সঙ্গে পুরনো প্রশ্নটাও আমার মনে উঁকি দিতে লাগলো, সত্যিই কি ইলিশের ঝাঁককে ডেকে আনা সম্ভব? আমার আড়তের মালিক প্রতিদিন সকালে এসে কিছুক্ষণ আড়তে থেকে যান। সেদিনও এলেন। মাছ পাবার ঘটনাটা তিনিও দেখলেন, শুনলেন। জেলেরা তার সঙ্গে এদিন দেখা করতে এলো। যথারীতি তারা জানালো যে জালে মাছ ওঠেনি। আর এদিন তারা তাদের খোরাকি বাবদ টাকাও চেয়ে বসলো পরাণবাবুর কাছে। এভাবে তো আর চলে না কর্তা, খাই খরচ না পেলে। আহা, কটা দিন কোনোভাবে নিজেরা খাই খরচ চালিয়ে নে। আমি আমি ঠিক টাকা দিয়ে দেবো, তোদের চিন্তা করিস নি, দিয়ে দেবো। এই কথা শুনে সেদিনের মতো জেলেরা চলে গেলে বেশ কিছুক্ষণ গম্ভীরভাবে বসে থাকার পর পরাণবাবু আমায় বললেন, বুঝলে, কদিন ধরে আমার বেশ খারাপ সময় যাচ্ছে। বাড়িতে আমার ছেলেটার জ্বর, ডাক্তার বুদ্ধি, ওষুধের খরচ, এদিকে আমার হাতে টাকা পয়সাও নেই বললেই চলে। দেখলে তো, জেলেদেরও টাকা দিতে পারলুম না। আজ না হয় ওরা আমার কথা শুনে ফিরে গেল, কিন্তু সামনের দিন কি আর ফিরবে? ওরাও তো গরিব মানুষ। এখন একমাত্র ওই ইলিশ বাবাই ভরসা। তিনিই আমার সব সমস্যার সমাধান করতে পারেন। আগে তিনি তো আপনাকে দেখা করতে বলেছিলেন বাবু। বেশ অনেক কটা দিন তো হয়ে গেল তিনি এসেছেন। বলছি, যান না একবার, তার সঙ্গে একবার দেখা করুন না। আজ বিকেলে ইলিশ বাবার সঙ্গে দেখা করতে যাবো ভাবছি, বুঝলে। ওখান থেকে ফেরার পথে তোমাকে জানিয়ে দেব তিনি কি বললেন। আচ্ছা,
এখন চলি। হ্যাঁ, আচ্ছা। পরাণবাবু আড়ত ছেড়ে বেরিয়ে গেলেন। এদিন বেলার দিক থেকে টিপ টিপ করে নাগাড়ে বৃষ্টি শুরু হলো। তার আর বিরাম নেই, বুঝলেন। আমি যথারীতি একই জায়গায় রইলাম। দুপুর গড়িয়ে বিকেল হলো এক সময়। দেখলাম বৃষ্টির মধ্যেই ভিজতে ভিজতে একদল লোক একটা মড়া নিয়ে গেল। সম্ভবত কোনো বাচ্চা ছেলে বা মেয়ের মড়া। আমি আড়তে ঝাঁপ খুলে বসে প্রতীক্ষা করতে লাগলাম সাধুর ডেরা থেকে পরাণবাবু কি খবর নিয়ে আসে। তা পরাণবাবু যখন এলেন তখন সূর্য ডুবে গেছে। কিছুক্ষণের মধ্যেই সন্ধে নামল। সাইকেল থেকে নেমে ভাঙা ছাতাটাকে ঘরের এক কোণে নামিয়ে রেখে নিজের চেয়ারে বসলেন তিনি। আমি দেখলাম তার মুখ হতাশায় ছেয়ে গেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, বাবু সাধুর কাছে গিয়েছিলেন? কি বললেন তিনি? গিয়েছিলাম, তবে তিনি আমাকে ইলিশের খোঁজ দেবেন বলে মনে হয় না। সে কি, কেন দেবেন না? শোনো, তোমাকেই শুধু কথাটা বলছি, আর কাউকে যেন কথাটা জানিও না। কথাটা কানে গেলে ইলিশ বাবার অভিশাপে আমার ক্ষতি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি আমাকে বলুন, আমি কাউকে বলবো না, কথা দিচ্ছি। কথা দিলে তো? হ্যাঁ বলুন। বেশ। তিনি তার সঙ্গে আমার কথাবার্তা কাউকে বলতে নিষেধ করে দিয়েছেন। আমি শুধু তোমাকেই বিশ্বাস করে বলছি। বাবু আপনি নিশ্চিন্তে বলুন। আপনি আমায় আশ্রয় দিয়েছেন, সে আমি ভুলি কেমন করে? আপনাকে দেওয়া কথার খেলাপ আমি করব না। আপনি যা বলবেন তা কাকপক্ষীতেও টের পাবে না। ইলিশ বাবা বললেন 20 টাকার নজরানাতে নাকি ইলিশের ঝাঁক ডাকতে পারবেন না, তার জন্য 100 টাকা দিতে হবে তাকে। তবে এ কথাও তিনি বলেছেন, যতবার আমি তাকে 100 টাকা দেব ততবার তিনি আমার জন্য ইলিশ ডেকে আনবেন। কিন্তু কিন্তু এখন তাকে তো আমার 50 টাকা দেওয়ার মতনও ক্ষমতা নেই। কাজে ইলিশ মনে হচ্ছে আমার ভাগ্যে এবছর আর নেই। তবে কি যারা ইলিশ বাবার কথা শুনে ইলিশ পেয়েছে তারা তাকে সবাই 100 টাকা করে দক্ষিণা দিয়েছে? দেখো, ইলিশ বাবার কথা শুনে তো তাই মনে হচ্ছে আমার। বাপরে। পরাণবাবু এরপর আরো বেশ কিছুক্ষণ বিমর্ষভাবে আড়তে বসে রইল। তারপর অন্ধকার নামলে সাইকেল আর ছাতা নিয়ে রওনা হলেন বাড়ি ফেরার জন্য। তিনি চলে যাওয়ার পর বেশ জোরেই বৃষ্টি নামল। আড়তে ঝাঁপ ফেলে দিয়ে আমি লম্প জ্বালিয়ে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। তবে ঘুম এলো না আমার চোখে। আমি শুয়ে শুয়ে পরাণবাবুর থেকে শোনা কথাগুলো সব ভাবতে লাগলাম। আমার মনে হতে লাগলো, যদি ইলিশ বাবার মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা থেকে থাকে তবে তিনি এত লোভী কেন? আমার গুরু হংসরাজের সাহচর্যে থেকে আমি বহু সাধু সন্ন্যাসীর অলৌকিক ক্ষমতার কথা শুনেছি। সাধারণত তারা জাগতিক সব লোভ আকাঙ্ক্ষাকে অতিক্রম করেই সাধনার উচ্চ মার্গে উন্নীত হয়ে অলৌকিক ক্ষমতা লাভ করে। আর সেই ক্ষমতা তারা কখনো কোনো সময় টাকা পয়সা অর্জনের জন্য ব্যবহার করেন না। তবে এক্ষেত্রে ইলিশ বাবার আচরণ এমন কেন? তার হাত ঘুরিয়ে শূন্য থেকে খাবার আনার ব্যাপারটা যে নেহাতি ম্যাজিক, সেটা আমি ধরতে পেরেছি। তার ইলিশ ডেকে আনার মধ্যেও কোনো কৌশল নেই তো? এসব কথা আমি মনে মনে ভাবতে লাগলাম। রাতও বেড়ে চলল। তখন বেশ রাত। চালের ওপর জলের শব্দ না পেয়ে বুঝতে পারলাম বাইরে বৃষ্টিটা ধরেছে। কিন্তু তখনও আমার ঘুম আসেনি, বুঝলেন। বাইরে বৃষ্টি থামার পর জানলাহীন আড়ত ঘরটাতে হঠাৎই কেমন যেন একটা গুমোট ভাব অনুভূত হলো। তাছাড়া আমার মনে হলো বাইরে থেকে একটু হেঁটে এলে হয়তো ঘুম আসবে। কাজেই একটু দোনামোনা করে বিছানা ছেড়ে উঠে পড়লাম আমি। ঝাঁপ খুলে বাইরে বেরিয়ে আবার ঝাঁপের তালা লাগিয়ে বেরিয়ে পড়লাম। আড়তগুলো থেকে নদীর পাড় মিনিট 5 পথ।
আমি হাঁটতে হাঁটতে প্রথমে গিয়ে উপস্থিত হলাম নদীর পাড়ে সেই বুড়ো শিবের মন্দিরের কাছে, যেখানে মেলাটা বসে সেইখানে। কোনো লোক নেই সে জায়গায়, তবে মন্দির সংলগ্ন যে ঘাটটা আছে সেখানে বেশ কয়েকটা জেলে নৌকো আছে। মধ্যরাতে বা শেষ রাতের দিকে এই নৌকোগুলোই বেরিয়ে পড়বে ইলিশের সন্ধানে। সারাদিন থেকে রাত পর্যন্ত ভারী বৃষ্টি হওয়ার পর আকাশে মেঘ কেটে গেছে। পূর্ণিমা চলে গেলেও চাঁদের আলোতে তখনও বেশ জোর। সেই আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে নদীর বুকে জেগে থাকা সেই চরটা। বেশ বড় চর, অন্তত 1/2 মাইল লম্বা হবে সেটা। কিছু গাছগাছালিও আছে সেই চরে। চাঁদের আলোতে ভূতের মতো দাঁড়িয়ে আছে তারা। ওই চরের গায়ে ইলিশের ঝাঁক ডেকে আনেন সাধু বাবা। কিছুক্ষণ সেই চরটার দিকে তাকিয়ে থাকার পর আমি পাড় ধরে হাঁটতে শুরু করলাম। নদী থেকে উঠে আসা ঠান্ডা বাতাসে হাঁটতে আমার বেশ ভালোই লাগছিল। চাঁদের আলোতে হাঁটতে কোনো অসুবিধে হচ্ছিল না। নিজের মনে নানান কথা ভাবতে ভাবতে হাঁটছিলাম, খেয়ালই করিনি কোন দিকে যাচ্ছি। আমার সম্বিত ফিরল সামনে একটা বড় গাছ দেখে, সেই অশ্বত্থ গাছ। দেখলাম আমি সাধু বাবার ডেরার কাছে পৌঁছে গেছি। চাঁদের আলোতে কিছু দূরে দাঁড়িয়ে আছে কালো রঙের ঘরটা, তার দরজা বন্ধ। কয়েক মুহূর্ত সেই ঘরটার দিকে তাকিয়ে আমি আবার ফেরার জন্য পিছু ফিরতে যাচ্ছি, ঠিক সেই সময় রাত্রির নিস্তব্ধতা ভঙ্গ করে একপাল শেয়াল ডেকে উঠল ঘরটার ঠিক পেছন থেকে। হঠাৎ সেই ডাক শুনে আমি চমকে তাকালাম সেই দিকে। অন্য কারো চোখ হলে হয়তো ব্যাপারটা ধরাই পড়তো না, কিন্তু আমার জাদুকরের চোখ। সেই দিকে তাকিয়ে একটা জিনিস আমার চোখে ধরা পড়ল, বুঝলেন? সাধু বাবার ঘরের পেছন দিকে যে গাছগুলো ওপাশে শ্মশান আর এপাশে সাধু বাবার ডেরার মধ্যে ব্যবধান সৃষ্টি করে রেখেছে, সেই গাছগুলোর আড়াল থেকে, অর্থাৎ শ্মশানের দিক থেকে বাইরে বেরিয়ে এলো একটা লোক। কেউ লোকটা যেন গাছের আড়াল থেকে বেরিয়ে চারপাশে একবার তাকালো। আমি অমনি চট করে গাছের গুঁড়ির আড়ালে লুকিয়ে পড়লাম, কারণ লোকটা কে সেটা দেখতে হবে। সে কৌতূহল জাগাচ্ছে আমার মনে। লোকটা এরপর ধীরে ধীরে সেই জায়গা ছেড়ে এগিয়ে আসতে লাগলো। কি যেন একটা টেনে আনছে সে আরেকটু এগিয়ে আসতেই আমি তাকে চিনতে পারলাম। আরে, এ তো স্বয়ং ইলিশ বাবা। মাটির ওপর দিয়ে ঘষতে ঘষতে একটা বস্তা টেনে আনছেন তিনি। কি আছে ওই থলেতে? আমি কৌতূহলী হয়ে তাকে দেখতে লাগলাম। সাধু বাবা তার ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। আবারও তিনি চারপাশে তাকিয়ে দেখার চেষ্টা করলেন কেউ কোথাও আছে কিনা। বলাই বাহুল্য, তাঁর আচরণ বেশ সন্দেহজনক। এরপর তিনি এগিয়ে গেলেন গাছটার দিকে। আমি কোনো ক্রমে নিঃশ্বাস বন্ধ করে সিঁটিয়ে দাঁড়িয়ে রইলাম গাছের গুঁড়ির সঙ্গে একেবারে মিশে। তবে তিনি গাছের কাছে এসে দাঁড়ালেন না। আমার কয়েক হাত তফাৎ দিয়ে সেই বস্তাটাকে টানতে টানতে ঢাল বেয়ে নদীর কিনারে নেমে পড়লেন। বস্তাটাকে প্রথমে তিনি উঠিয়ে ফেললেন তার নৌকোতে, তারপর নৌকোর কাছি খুলে নৌকোতে উঠে পড়ে বৈঠা চালাতে লাগলেন। ধীরে ধীরে এগোতে লাগলো তার নৌকো। কিছুক্ষণের মধ্যেই আমি বুঝতে পারলাম তার গন্তব্য নদীর বুকে জেগে থাকা ওই চরটা। আমি দেখতে লাগলাম তাকে। এ নদী গঙ্গা বা পদ্মার মতো চওড়া নয়, সাধারণ নদী। গ্রীষ্মকালে এসব নদী শীর্ণ থাকে আর বর্ষায় ফুলে ওঠে। কার মুখে যেন শুনেছিলাম যে গ্রীষ্মকালে নাকি ওই চরে লোকে গরু মোষ চড়াতে যায়। পাড় থেকে চরের দূরত্ব খুব বেশি নয়। চাঁদের আলোতে মোটামুটি স্পষ্টই দেখা যাচ্ছে চরটা। কিছুক্ষণের মধ্যেই ইলিশ বাবার নৌকোটা গিয়ে ভিড়ল সেই চরে। আমার মনে হলো ইলিশ বাবা চরে নেমে প্রথমে কিছু একটা করলেন। ওই জায়গাতে একটা ডালপালাহীন মরা গাছ আকাশের দিকে স্তম্ভের মতো তার গুঁড়িটা নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর তিনি আবার নৌকোতে উঠে সেটা পাড় থেকে কিছুটা সরিয়ে এনে সম্ভবত
জলের মধ্যে কিছু একটা ফেললে। আমি যেন অস্পষ্ট শব্দ শুনতে পেলাম। এরপর সেই সন্ন্যাসী নৌকো নিয়ে সোজা ফেরার পথ ধরলে। আবার গাছটার কাছে ফিরে এলে, গাছের শিকড়ের সঙ্গে নৌকোটা বেঁধে পাড়ে উঠে পড়লে। আমি খেয়াল করলাম সেই বস্তাটা কিন্তু আর নৌকোতে নেই। ইলিশ বাবা এরপর তাঁর ঘরে ঢুকে গিয়ে দরজা বন্ধ করলেন। আমি যখন বুঝতে পারলাম তিনি আর বাইরে বেরোবেন না, তখন আমি সেই জায়গা ছেড়ে ফেরার পথ ধরলাম। তবে ব্যাপারটা আমার মনের মধ্যে একটা প্রচন্ড কৌতূহলের জন্ম দিল, বুঝলেন। অন্ধকার রাতে সাধু বাবা কি ছেড়ে রেখে এলেন ওই চরের পাড়ে? কেন? কি সে জিনিস? আমার সেই রাতের সম্পর্কে কৌতূহল আরো বেড়ে গেল একদিন পরের আরো একটি ঘটনাতে। সেদিন ভোরে এক নৌকো মাছ নিয়ে উপস্থিত হলো এক আড়তের লোকজন। তাদের সঙ্গে কথা বলে আমি জানতে পারলাম সাধু বাবার আশীর্বাদেই নাকি তাদেরও মৎস্য প্রাপ্তি ঘটেছে। সন্ন্যাসী বলে দিয়েছিলেন কোথায় জাল ফেলতে হবে। তাদের সঙ্গে কথা বলে আমি আরো জানতে পারলাম যে তারা নদীর চরে দাঁড়িয়ে থাকা সেই মরা গাছের গুঁড়ির সামনেই জাল ফেলেছিল। লোকগুলোর এই কথা আমার মনে ইলিশ বাবা আর সেই রাতে দেখা ঘটনার সম্পর্কে আরো কৌতূহল বাড়িয়ে দিল। আমার মন বলতে লাগলো কোনো অলৌকিক ক্ষমতার বলে নয়, কোনো কৌশলে ইলিশের ঝাঁককে টেনে আনছেন সাধু বাবা। আর সেটা কি, সেটা আমাকে জানতেই হবে, নজরদারি করতে হবে তার উপর। ব্যাস, সেদিন থেকেই সেই কাজ শুরু করে দিলাম আমি। বর্ষাকাল, বৃষ্টির তো বিরাম নেই। তার মধ্যেই সে রাতে ভিজতে ভিজতে গিয়ে আত্মগোপন করলাম সাধু বাবার ডেরার কাছে, যদি কিছু দেখা যায় তার সন্ধানে। পরপর 2 রাত ভেজাই সার হলো। কিন্তু 3য় রাতে আমি আবার দেখলাম সাধু বাবা প্রথমে তার ঘর ছেড়ে বেরিয়ে গাছের আড়ালে গেলেন। তারপর কিছুক্ষণের মধ্যেই তিনি একটা থলে নিয়ে বেরিয়ে এলেন। তারপর বৃষ্টির মধ্যেই ভিজতে ভিজতে চড়ে বসলেন তার নৌকোয়। এরপর আগের দিনের ঘটনারই পুনরাবৃত্তি হল। তিনি চরের একটা জায়গায় গিয়ে নৌকোটা ভেড়ালেন। জায়গাটা খেয়াল করে রাখলাম আমি। সেখানে চরের গায়ে একটা খাঁজের মতো আছে। তিনি প্রথমে সেখানে নামলেন, তারপর নৌকোয় উঠে একটু সরে এসে থলেটা মনে হয় জলে ফেলে দিলেন। তারপরে পাড়ে ফিরে নৌকোটা বেঁধে নিজের ঘরে ঢুকে গেলেন। এই পর্যন্ত বলে সত্যচরণকে থামতে হলো প্রেসার কুকারের সিটির শব্দে। ভাত হয়ে গেছে, দাঁড়ান আমি ভাতটা নামিয়ে আসছি, আর আপনিও মিনিট 5 জিরিয়ে নিন। আচ্ছা, হ্যাঁ। তাই গেলাম ভাত নামাতে। ভাত নামিয়ে ঠিক করে রাখতে যত সময় লাগলো, তার মধ্যে সত্যচরণ আরাম করে একটা বিড়ি টেনে প্রস্তুত হলেন তার কাহিনীর অন্তিম অংশ বলার জন্য। কাজ মিটিয়ে এসে চেয়ারে বসে বললাম, যাক ভাতটা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, আপনার গল্প শেষ হলেই ইলিশ ভেজে গরম গরম ইলিশ ভাজার তেল দিয়ে দুজনে ভাত খেতে বসে যাব। যা বলেছেন মশাই। কথাটা শুনে হাসি ফুটে উঠল জাদুকর সত্যচরণের মুখে। তিনি আবার বলতে শুরু করলেন তার কথা। তা সেই রাতের ঠিক একদিনের মাথায় আবার ইলিশ উঠল সব থেকে বড় আড়তদার মা মনসার ঘরে। প্রচুর ইলিশ, এবং যথারীতি এটাও ইলিশ বাবারই আশীর্বাদ। আমি কায়দা করে খোঁজ নিয়ে জানতে পারলাম ইলিশ উঠেছে চরের গায়ে খাঁজের মতো সেই জায়গা থেকে। ব্যাপারটা আমি আগেই অনুমান করেছিলাম। আমার এবার দৃঢ় বিশ্বাস হলো সাধু বাবা এমন কিছু কৌশল করছেন যার জন্য সেখানে ইলিশ এসে জড়ো হচ্ছে। কিন্তু কি সেটা? এদিন একটু বেলার দিকে যথারীতি পরাণবাবু আড়তে এসে উপস্থিত হলেন। তার মুখ বিমর্ষ। সবাই ইলিশ পাচ্ছে, তবু তার ভাগ্যেই শুধু ইলিশ নেই।
তিনি আসার প্রায় সঙ্গে সঙ্গেই আড়তে এসে উপস্থিত হলো জেলেরা। কিছু খোরাকি তো দেন কর্তা। বকেও তো অনেক হয়ে গেল, এইভাবে কি করে চলবে বলুন তো কর্তা? আসলে আসলে ঘরে অসুখ, বুঝলে কি না? তোমাদের টাকা সত্যি বলতে কি আমি জোগাড় করে উঠতে পারিনি। তবে তবে চিন্তা করো না, ঠিক দিয়ে দেবো, আমি ঠিক দিয়ে দেবো। দেখুন কর্তা, আর 3 দিন দেখবো, তার মধ্যে টাকা না পেলে কিন্তু আমরা মা মনসা আরতে কাজে লাগবো কর্তা, এই বলে দিলুম কিন্তু। জেলেরা সব অসন্তুষ্ট হয়ে ফিরে গেল। লোকগুলো চলে যাওয়ার পর পরাণবাবু আমায় বললেন, বুঝলে, মা মনসার মালিক হরেন বিশ্বাস মনে হয় ভালোই খুশি করেছে ইলিশ বাবাকে। তার নাকি আরো ইলিশ উঠবে। এখানে আসার পথে তার সঙ্গে আমার দেখা হলো। সে আমাকে বলল, তোমার আড়ত তো ফাঁকাই পড়ে আছে, আমাকে কিছুদিনের জন্য ভাড়া দাও, তাতে তোমার দুটো পয়সা হবে। আপনি কি বললেন বাবু? এখনো কিছু বলিনি, বুঝলে। তবে বাড়িতে ছেলেটার অসুখ তো সারছে না, হয়তোবা তাকে শহরে চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে। জেলেরা কাজ করুক বা না করুক, তাদের বকেয়া টাকাও তো মেটাতে হবে আমাকে। অথচ হাতে আমার কানা করিও নেই। শেষ পর্যন্ত হয়তো আমাকে এই আড়ত ঘর মা মনসাকেই ভাড়া দিতে হবে। তখন তোমার মাথা গোঁজার আশ্রয়টাও আর থাকবে না। কথাগুলো বলে বিষণ্ণভাবে আড়ত ছেড়ে বাড়ি ফেরার জন্য রওনা হলেন পরাণবাবু। লোকটার কথা শুনে আর তার অবস্থা দেখে বেশ কষ্ট হলো আমার, বুঝলেন। আমার এখানে আশ্রয়ের ব্যাপারটা বড় কথা নয়, আমি পথে পথে ঘুরি, ঠিক অন্য কোথাও মাথা গোঁজার একটা আশ্রয় জুটিয়ে নেব। কিন্তু পরাণবাবু লোকটা খুব সরল সিধে আর ভালো মানুষ বলেই আমার মনে হয়েছে। নইলে আমার মতো অপরিচিত একটা লোককে বিশ্বাস করে তিনি তার আড়তে থাকতে দিতেন না। তাই আমি ভাবতে লাগলাম, কোনোভাবে তার সংকট মোচন যদি করা যায়। হঠাৎ আমার মনে হলো, আচ্ছা, সরাসরি সাধু বাবার সঙ্গে গিয়েই তো একবার কথা বলে দেখা যেতে পারে, চেষ্টা করা যেতে পারে যদি তার মাধ্যমে কোনো সুরাহা করা যায়। আমি স্পষ্ট বুঝতে পেরেছি লোকটা লোভী এবং প্রকৃত অর্থে সাধু নয়। তাই প্রয়োজনে তাকে কৌশলে চাপ দিয়েও পরাণবাবুর জন্য মাছের ব্যবস্থা করানো যেতে পারে। এই ব্যাপারটা নিয়ে বেশ খানিকক্ষণ ভাবনা চিন্তার পর শেষে সিদ্ধান্ত নিলাম, আমি ইলিশ বাবার সঙ্গে দেখা করব। প্রতিদিনের মতো এদিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কখনো টিপটিপ করে, আবার কখনো বা মুষলধারে। বিকেলের দিকে কিছুক্ষণের জন্য বৃষ্টি একটু থামতেই আমি রওনা হলাম সাধু বাবার ডেরার দিকে। নদীর দিকে তাকিয়ে দেখলাম বেশ কয়েকদিন ধরে একটানা বৃষ্টির ফলে নদীকে উত্তাল দেখাচ্ছে। জলস্তরও বেশ খানিকটা ওপরে উঠে এসেছে। তা আমি পৌঁছে গেলাম সেই অশ্বত্থ গাছের কাছে। তারপর জোরে জোরে সেই ইলিশ বাবাকে ডাকতে লাগলাম, সাধু বাবা, সাধু বাবা, ও সাধু বাবা। বেশ কয়েকবার হাঁক ডাক দেওয়ার পর দরজা খুলে বেরোলেন ইলিশ বাবা। তারপরে এসে দাঁড়ালেন সেই গাছের নিচে আমার সামনে। তীক্ষ্ণ দৃষ্টিতে প্রথমে তিনি আমায় পর্যবেক্ষণ করলেন, তারপর একটু অবাক হয়েই জানতে চাইলেন, তুই কে, কোথায় থাকিস? আগে আমার নাম সত্যচরণ, এই কাছেই থাকি, ওই পরাণবাবু ওনার আড়তে। ও, সে তোকে আমার কাছে পাঠিয়েছে? সে কি কিছু পাঠিয়েছে তোকে দিয়ে? আগে না, তিনি আমায় পাঠাননি, কিছু পাঠানোনি। তবে বাবা, লোকটি বড় কষ্টে আছে, আপনি যদি একটু সুরাহা করার ব্যবস্থা করে দেন, তাই জন্য এসেছি বাবা। দেখ, তাকে যা বলার আমি বলে দিয়েছি। সেই কাজটা না করলে তার জন্য ইলিশটাকে আনা আমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, তবে তুই যখন এসেছিস তখন তোকে শুধু মুখে ফেরাবো না। এ কথা বলে ইলিশ বাবা তাঁর অলৌকিক ক্ষমতা প্রদর্শনের জন্য শূন্যে হাত ঘুরিয়ে এক মুঠো বাতাসা মেলে ধরলেন আমার সামনে।
তন্ত্রসিদ্ধ সন্ন্যাসীর সঙ্গে মোকাবিলা করার জন্য আমি প্রস্তুত হয়েই গিয়েছিলাম। তিনি কাজটা করতেই আমিও শূন্যে হাত ঘুরিয়ে হাতের পাতা মেলে ধরলাম তাঁর দিকে, বললাম, আপনিও একটা নিন মাছ বাবা। আমার হাতের পাতায় তখন বেশ বড় আকারের একটা সন্দেশ। সন্ন্যাসী আবারও হাত ঘুরিয়ে একটা দানাদার মিষ্টি আনলেন আমার জন্য, আর আমিও সঙ্গে সঙ্গে আমার অন্য হাতটা ঘুরিয়ে একটা মিষ্টি লেবু নিয়ে এলাম তার জন্য। তারপর সেই হাতটাও মেলে ধরলাম সন্ন্যাসীর দিকে। এবার স্পষ্টতই বিস্ময় ফুটে উঠল সেই অলৌকিক ক্ষমতা প্রাপ্ত ইলিশ বাবার মুখে। আমি ঠিক বুঝতে পারলাম যে তান্ত্রিক সন্ন্যাসী বুঝতে পেরেছেন যে তিনি আমার কাছে ধরা পড়ে গেছে। বিস্মিত ভাবে তিনি চেয়ে রইলেন আমার দিকে, তারপর জিজ্ঞেস করলেন, তুই কে? কিভাবে এই জিনিসগুলো আনছিস? হ্যাঁ বাবা, আপনি যেভাবে জিনিসগুলো আনছেন আমিও ঠিক সেইভাবেই আনছি। আসলে আমি একজন বাজিকর। বিশ্বাস হচ্ছে না আমার কথা? দেখুন, আপনিও যে আমার মতো ভোজবাজির খেলা দেখিয়ে সন্দেশ আনেন সেটা কিন্তু আমি এখনো কাউকে বলিনি। আর আপনি যে বস্তা নিয়ে রাতের বেলা নদীর চরে যান সেটাও কিন্তু আমি এখনো কাউকে জানাইনি। তুই কি চাস আমার কাছে? খুব বেশি কিছু চাই না, আপনি কিভাবে ইলিশ ডেকে আনেন সেটাই দেখতে চাই। আর চাই আপনি যদি পরাণবাবুর জন্য এক ঝুড়ি ইলিশের ব্যবস্থা করে দেন। আমার কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন সাধু বাবা। আমার মনে হলো তিনি যে ফাঁদে পড়েছেন তা তিনি বুঝতে পারলেন। এরপর তিনি আমার উদ্দেশ্যে বললেন, ঠিক আছে, আজ ঠিক রাত 12টার সময় তুই এখানে আয়। আমি তোর দাবি মতো সব ব্যবস্থা করব। হ্যাঁ, তবে একলা আসবি। তুই যখন বাজিকর তখন নিশ্চয়ই জানিস গুচ্ছবিদ্যা সবার সামনে প্রকাশ করতে নেই। আগে আপনি নিশ্চিন্তে থাকুন, আমি একলাই আসব। ইলিশ বাবা আর কোনো কথা বললেন না। গম্ভীর মুখে তিনি তার কুটিরের দিকে এগোলেন, আর আমিও আমার আস্তানার দিকে রওনা দিলাম। কত বছর হয়ে গেল এসব ঘটনার। এই দেখো, এই বেলা 12টা বাজে। কিন্তু আপনার তাড়া নেই বললেন যে? তা বাইরে বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যেই থেমে যাবে মনে হয়। আপনি বরং ইলিশ মাছটা হালকা আঁচে বসিয়ে ফেলুন। আমার গল্প তো প্রায় শেষ হয়ে এসেছে, খেয়েই বেরিয়ে পড়তে হবে আমাকে। সত্যচরণের কথা মতোই কাজ করলাম। নুন হলুদ মাখানো ইলিশ মাছের টুকরোগুলোকে হালকা আঁচে কড়াইয়ের তেলে ছেড়ে দিলাম। তারপর রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েই বললাম, মাছগুলো নাড়তে হবে। আপনি গল্পের শেষ অংশটা বলুন, আমি এখানে দাঁড়িয়ে শুনছি। বেশ উত্তেজনা বোধ করছি গল্পের শেষ অংশটা শোনার জন্য। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তা মশাই ঠিক বলেছেন, ব্যাপারটা বেশ রোমহর্ষক। তা সেইটাই এবার বলি আপনাকে। বর্ষার মেঘ কখন আসে কখন যায় তার কোনো ঠিক নেই। ইলিশ বাবার ডেরা থেকে ফেরার পথেই দেখলাম আকাশে মেঘ জমেছে। আমি আড়তে ফিরে আসার পরই বাইরে সন্ধ্যের অন্ধকার নামলো, আর তার সঙ্গে শুরু হলো প্রবল বৃষ্টি। আসন্ন অভিযানের কথা ভেবে আমি মনে মনে প্রবল উত্তেজনা অনুভব করতে লাগলাম। আমাকে জানতেই হবে ইলিশ বাবা কোন মন্ত্র বলে ইলিশের ঝাঁককে ডেকে আনে। বাইরে বৃষ্টির ঝমঝম শব্দ ছাড়া তখন আর কোনো শব্দ নেই। সময় এগিয়ে চলল। এক সময় রাতের খাওয়া সেরে আমি বাইরে বেরোবার জন্য প্রস্তুত হলাম। যখন বাইরে বেরোলাম বৃষ্টি তখন একটু কমলেও থামেনি। তবু তারই মধ্যে আমি রওনা দিলাম সাধু বাবার ডেরার দিকে।
নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেখলাম তিনি যেন আমার অপেক্ষাতেই ছিলেন। আমি অশ্বত্থ গাছের তলাতে গিয়ে দাঁড়াতেই প্রহর গোনা শেয়ালের ডাক ভেসে এলো নদীর মধ্যে সেই চর থেকে। আর তার প্রত্যুত্তর জানাতে সাধু বাবার কুটিরের পেছন থেকেও ডেকে উঠল আরো শেয়াল। সাধু বাবাও একই সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে এলেন, এসে দাঁড়ালেন আমার সামনে। তীক্ষ্ণ চোখে একবার আমাকে পর্যবেক্ষণ করে নিয়ে নদীর দিকে তাকালেন। নদী তখন বেশ উত্তাল, বর্ষার জলপুষ্ট হয়ে সে ভরা যৌবনা। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। নদীর দিকে তাকিয়ে ঠোঁটের কোণে একটা হাসি ফুটিয়ে তিনি বললেন, হে বৃষ্টির নাম ইলশে করে বৃষ্টি। এ সময় মোহনার দিক থেকে নদীর বুকে ইলিশের ঝাঁক আসে। তাদের কিভাবে আমি এক জায়গায় ডেকে আনি, চল চল সেটা দেখবি। চল। ইলশে গুঁড়ি বৃষ্টির মধ্যে আমি ইলিশ বাবার সঙ্গে সঙ্গে নদীর পাড়ে নেমে পড়ল। গাছের শিকড়ের সঙ্গে বাঁধা আছে নৌকোর কাছে। নৌকোটা জলের ধাক্কায় দুলছে। ইলিশ বাবা প্রথমে আমাকে বললেন নৌকোয় উঠতে। নে নৌকায় উঠে পড়। তার নির্দেশ পালন করে হাঁটু জল ভেঙে নৌকোয় উঠে পড়ল। এরপর তিনিও নৌকোর কাছিটা খুলে নৌকোয় চড়ে বসে বৈঠাটা হাতে তুলে নিলেন। শোন, তুই ছয়ের ভিতর গিয়ে বস, আমি নৌকা বাইছি। যেসব জেলেটিংই রাতে মাছের সন্ধানে ঘুরে বেড়ায়, আমি চাই না তাদের কেউ তোকে আমার নৌকায় দেখুক। তারপর হয়তো কেউ আমার নৌকা চড়ার আবদার করবে। যা ভেতরে যা, ভেতরে গিয়ে বস। আচ্ছা। ইলিশ বাবার কথা অমান্য না করে আমি পর্দা ঠেলে ছইয়ের ভেতর ঢুকতে যাচ্ছি, ঠিক সেই সময় একটা গন্ধ এসে লাগলো আমার নাকে। কিসের গন্ধ? পরক্ষণে একটা প্রচন্ড আঘাত এসে লাগলো আমার মাথার পেছনে। মুখ থুবড়ে পড়লাম আমি। কি সুবাস! মনে হয় শুধু এই গন্ধ দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যায় মশাই। এই জন্যই ইলিশকে বলে মাছের রাজা। মাছ ভাজা শুরু হয়ে গেছে। গরম তেলে ইলিশ মাছ ছেড়ে দিয়েছি অলরেডি। তারপর কি হলো? খুন্তি দিয়ে মাছ নাড়তে নাড়তেই তাড়া দিলাম সত্যচরণকে। আমি মাছ ভাজছি ঠিক কথা, কিন্তু কান ছিল সত্যচরণের কথার দিকে। সত্যচরণ বুঝতে পারলেন আমার আগ্রহের ব্যাপারটা। তিনি আবার শুরু করলেন, হ্যাঁ, যা বলছিলাম, তার নৌকায় উঠে যে গন্ধটা পেয়েছিলাম সেটা কিন্তু ইলিশের গন্ধ নয়, অন্যরকম গন্ধ। আর তারপরে আঘাত পেয়ে পড়ে গিয়ে আমি জ্ঞান হারিয়েছিলাম। তবে আমার যখন জ্ঞান ফিরল, তখনও প্রথমেই সেই তীব্র গন্ধটা আমার নাকে। চোখ মেলতেই আমি দেখলাম আমি ছইয়ের ঠিক সামনেই নৌকোর ওপর পড়ে আছি, হাত পা বাঁধা অবস্থা। আমার কিছুটা তফাতে নৌকোর মুখের কাছে আমার দিকে পেছন ফিরে বসে দাঁড় টানছেন ইলিশ বাবা। আমার বুঝতে অসুবিধে হলো না যে পেছন থেকে বৈঠা দিয়ে আঘাত করে তিনি আমাকে অজ্ঞান করে বেঁধে ফেলেছেন। তার উদ্দেশ্য ভালো নয়। আর এরপরেই আমি দেখলাম আমাকে যে দড়িটা দিয়ে বাঁধা হয়েছে তার প্রান্তদেশটা নৌকোর এক পাশের কিনারে রাখা একখণ্ড ভারী পাথরের সঙ্গে বাঁধা। সম্ভবত তিনি আমাকে জলে ডুবিয়ে মারার তালে আছে। আমি বুঝতে পারলাম বাঁচতে হলে এখন সাহস আর কৌশলই আমার সম্ভব। আমি চুপচাপ দেখতে লাগলাম তিনি কি করে। বৃষ্টিটা বাড়ছে, তারই মধ্যে ভিজতে ভিজতে নৌকো চালাচ্ছেন তিনি। বৃষ্টির মধ্যে বর্ষার জলস্রোতে বেশ ভালোই দুলছে নৌকোটা। আমি দেখলাম নৌকোটা চরের কাছে চলে এসেছে।
চরটাকে বেড় দিয়ে চরের অন্য পাশে এগোচ্ছেন ইলিশ বাবা। এক সময় চরের অন্য পাশে পৌঁছে গেল নৌকোটা। কিছুটা এগিয়ে চরের এক জায়গায় নৌকো ভেড়ালেন তিনি। আমার দিকে একবার তাকালেন। আমি তখন একেবারে মরার মতো পড়ে, কে বলবে আমার জ্ঞান আছে। আমাকে কয়েক মুহূর্ত দেখার পর তিনি নিশ্চিত হয়ে একটা ছোট নোঙর জলে ফেললেন। মৃদু একটা ঝাঁকুনি দিয়ে আটকে গেল নৌকো। ইলিশ বাবা এরপর একটা ছোট লাঠি হাতে নিয়ে নৌকো থেকে নামলেন। পাড়ে উঠে একটু উঁচু জায়গায় লাঠিটা পুঁতে তার মাথায় একটা কালো কাপড়ের টুকরো ঝুলিয়ে দিলেন। ইলিশ বাবার নিশা, যা ইলিশের সন্ধান বলে দেয় অন্যদের। কাজটা শেষ করে তিনি আবার নৌকোয় ফিরে এলেন। নোঙরটা তুলে বৈঠা মেরে খানিকটা সরে এলেন নদীর ভেতর। তারপর উঠে দাঁড়িয়ে আমার দিকে এগোতে লাগলেন, আমাকে নৌকো থেকে পাথর বেঁধে জলে ফেলে দেওয়ার জন্য। আর ঠিক তখনই আমি তড়াক করে উঠে দাঁড়ালাম। মানুষ সাধারণত 8 রকম ভাবে দড়ির বন্ধন দেয় বা দড়ি বাঁধে। তার থেকে কিভাবে মুক্ত হওয়া যায় তা হলো ভোজবাজি শিক্ষার একটা অঙ্গ। সেই শিক্ষা আমি পেয়েছিলাম আমার গুরু হংসরাজের কাছ থেকে। ইলিশ বাবা যখন মাটিতে নেমে কাজ করছিলেন, তখন গুরুদেবের শেখানো সেই বিদ্যার ফলে আমি নিজেকে মুক্ত করে ফেলেছিলাম। আমাকে উঠে দাঁড়াতে দেখে মৃদু বিস্মিত হলেও তিনি কিন্তু ঘাবড়ালেন না। খোলের মধ্যে তার পায়ের কাছে একটা মাছ ধরার কোঁচ বা বল্লম রাখা ছিল। তিনি সেটা উঁচিয়ে ধরে বললেন, আমি কিভাবে ইলিশ ডাকি সেটা দেখার তোর খুব শখ, তাই না? সেটাই দেখাবো তোকে। বৃষ্টির মধ্যে আমার সামনে দাঁড়িয়ে থাকা ইলিশ বাবার মুখমণ্ডলে একটা হিংস্র হাসি ফুটে উঠল। আর এরপরেই তিনি মাছ ধরার বল্লমটা সোজা ছুঁড়ে মারলেন আমার দিকে। আর আমি ঠিক তার আগের মুহূর্তেই বল্লমের আঘাত থেকে বাঁচার জন্য আর এক পাশে লাফালাম। গুরুদেবের অসীম কৃপা, সেই সাধু বাবা আমাকে বল্লম দিয়ে বিদ্ধ করতে পারলেন না। আস্তে করে সেটা আমার গা ঘেঁষে ছুটে গিয়ে ছিটকে পড়ে গেল জলে। আর একই সঙ্গে একটা কাণ্ড ঘটল, বুঝলেন? আমি নৌকোর কিনারে লাফিয়ে পড়াতে নৌকোটা এক পাশে কাত হয়ে গেল, আর নৌকোর কিনারে দড়ি বাঁধা পাথরটা ঝপ করে জলে পড়ে গেল। কিন্তু একেই হয়তো বা বলে নিয়তি। পাথরের সঙ্গে বাঁধা দড়িটা যা দিয়ে আমাকে বাঁধা হয়েছিল, সেটার সঙ্গে ঠিক সেই মুহূর্তে কিভাবে যেন জড়িয়ে গেল ইলিশ বাবার পা। দড়ির টানে তিনিও ছিটকে পড়লেন ভরা নদীতে। জলে পড়ে যাওয়ার পর তিনি বার কয়েক জলের নিচ থেকে লাফিয়ে নৌকোতে উঠবার চেষ্টা করতে লাগলেন। আমিও তো মানুষ। সাধু বাবা আমাকে খুন করার চেষ্টা করলেও আমি তো তাকে আর এভাবে মরতে দিতে পারি না। তাই আমিও নৌকোর কিনারে বসে হাত বাড়াতে যাচ্ছিলাম তাকে টেনে তোলার জন্য। আর তখনই একটা ঘটনা ঘটল মশাই। আমি আজও জানি না সেটা আমার চোখের ভুল কিনা। আমি দেখলাম ইলিশ বাবার চারপাশে কালো খোলা জলের ভেতর থেকে যেন মনে হলো বেশ কয়েকটা নানান আকৃতির হাত উঠে আসছে। একটা আর্ত চিৎকার বেরিয়ে এলো ইলিশ বাবার কণ্ঠ। ঠিক সেই সময় চরের বুক থেকে এক পাল শেয়ালও ডেকে উঠল। ইলিশ বাবার আর্ত চিৎকার হারিয়ে গেল শেয়ালের ডাকের আড়ালে। আর সেই হাতগুলো যেন তাকে টেনে নিয়ে চলে গেল জলের গভীরে। হারিয়ে গেলেন ইলিশ বাবা। আমি বুঝতে পারলাম এরপর সেখানে থাকলে আমার বিপদ হতে পারে। তাই বইটা উঠিয়ে নিয়ে আমিও ফেরার পথ ধরলাম। আর বুঝতে পারলাম পায়ে পাথর বাঁধা ইলিশ বাবা আর কোনোদিন জল থেকে উঠে আসবেন না।
গুরুদেবকে স্মরণ করতে করতে বৈঠা বেয়ে একসময় চরের এপারে নদীর পাড়ে সেই অশ্বত্থ গাছটার কাছে ফিরে এলাম আমি। নৌকো থেকে নেমে আমি সেটাকে আবার ঠেলে দিলাম। জলস্রোতে ভাসতে ভাসতে অজানার উদ্দেশ্যে এগিয়ে চলল নৌকো। শেষ রাতে আমি আবার আড়তে ফিরে এলাম। এদিকে মাছ ভাজা শেষ। ভাজা মাছের থালাটা এনে টেবিলে রাখলাম। সদ্য ভাজা সুগন্ধ ছড়ানো চাকা চাকা ইলিশ মাছগুলোর দিকে তাকিয়ে একটু থেমে জাদুকর সত্যচরণ বলতে থাকলেন, তা পরদিন একটু বেলার দিকে আমার আড়তের মালিক পরাণবাবু এসে হতাশভাবে বললেন, বুঝলে, এবারও আমার কপালটা মন্দ। ইলিশ বাবার সঙ্গে কথা বলার জন্যে, একবার তাকে শেষ অনুরোধ করার জন্যে আমি তার ডেরায় গিয়েছিলাম, কিন্তু তিনিও নেই আর তার নৌকোও নেই। আসলে উনি এভাবেই না বলে আসেন আর না বলেই ফিরে যান। তবে কি যেন বাবা, তোমার হয়তো আর এখানে থাকা হবে না। মা মনসাকে আড়ত আমায় ভাড়া দিতেই হবে। ইলিশ বাবা না থাকলেও ওরা ট্রলার ভাড়া করে মোহনা ইলিশ ধরতে যাবে। এ জায়গাটা ওদের দরকার, আর আমারও তো টাকার দরকার, তাই না? আমি যে সেই জায়গাতে এক রাতের বেশি থাকবো না, ইতিমধ্যেই আমি সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। তা পরাণবাবুর কথা শুনে আমি বললাম, আগে ইলিশ বাবা যাওয়ার আগে আপনার খোঁজে এখানে একবার দেখা করতে এসেছিলেন। হ্যাঁ, আপনার উদ্দেশ্যে বার্তা দিয়ে গেছেন তিনি। কি বলছো? কি বার্তা? তিনি বলে গেছেন যে ওই চরের উল্টো দিকে একটা জায়গায় তিনি নিশান পুঁতে যাচ্ছেন, সেখানে জাল ফেললেই আপনার ইলিশ পাওয়ার সম্ভাবনা। বলছো কি এসব? অবশ্য কথাটা পাঁচ কান করবেন না বাবু। তাই নাকি? আজ রাতেই সেখানে জাল ফেলুন। বেশ বেশ, আজ রাতেই তবে জাল ফেলি। আমার কথা মতোই কাজ করেছিলেন পরাণ মণ্ডল। পরদিন পরাণবাবুর আড়তের সামনে ঝুড়ি ঝুড়ি ইলিশ মাছ নিয়ে হাজির হলো সব জেলেরা। সবাই যখন সেই আনন্দে মাতোয়ারা, তখন সেই সুযোগে আমি সবার অলক্ষ্যে সে জায়গা ছেড়ে রওনা হয়ে গিয়েছিলাম অন্য কোথাও চলে যাওয়ার জন্য। এই হলো আমার জীবনের আর একটা গল্প। কিন্তু আসল কথাটাই তো বললেন না। হ্যাঁ, ইলিশ বাবা ইলিশের জমায়েতটা করতেন কিভাবে? আপনিও বা কিভাবে জেনেছিলেন যে পরাণ মণ্ডল ওই জায়গাতে গেলে ইলিশ পাবে? আগে বরং খেয়ে নি, হ্যাঁ, তারপর না হয় সে কথা বলবো। দুটো থালায় ভাত বাড়লাম। ইলিশ মাছ ভাজা আর তার তেল দিয়ে কাঁচা লঙ্কা ডোলে গরম ভাত খাওয়া শুরু করলাম দুজনে। পরপর দুটো ইলিশ ভাজা খেলেন সত্যচরণ। আমি যখন তার পাতে 3 নম্বর ইলিশ ভাজাটা দিলাম, তখন সম্ভবত তিনি আমার মুখ দেখে অনুমান করলেন যতক্ষণ না আমি প্রশ্নের জবাবটা পাচ্ছি ততক্ষণ আমি স্বস্তি পাবো না। তাই তৃতীয় মাছটা হাতে তুলে বললেন, আর একখানা নিয়ে। তা ইলিশ বাবার ইলিশ মাছের ঝাঁক এক জায়গায় টেনে আনার কৌশলটা এবার বলেই ফেলি, বুঝলেন? পাছে আপনি ঘেন্না পান, তাই এতক্ষণ বলছিলাম। ইলিশ মাছের প্রিয় খাদ্য কি জানেন? মরা, বিশেষত মানুষের মরা। বর্ষাকালে অনেকেই সেই গ্রামের শ্মশানে মৃতদেহ ভালো করে না পুড়িয়েই চলে যেত। দেহের সেসব না পোড়া অংশ, মাটিতে পোঁতা শিশুদের মৃতদেহ সব সংগ্রহ করতেন ইলিশ বাবা। তার নৌকোয় সেই পচা গন্ধ পেয়েই আমার কাছে সব কিছু স্পষ্ট হয়ে গিয়েছিল। সন্ন্যাসী সেগুলো সংগ্রহ করে বস্তাবন্দি করে নিয়ে গিয়ে পাথর বেঁধে জলে ফেলতেন, আর তার টানেই ছুটে আসতো ইলিশের ঝাঁক। ঠিক যেমন তাঁর দেহের জন্যেও ছুটে এসেছিল ইলিশের ঝাঁক, যাতে ধরেছিল পরাণবাবুর জেলেরা। তবে ওই যে বললাম, একটা ব্যাপার
আমার কাছে আজও স্পষ্ট নয়, বুঝলেন? যে হাতগুলো নদীর বুক থেকে উঠে এসেছিল সেগুলো কি মৃত মানুষের প্রেতাত্মার হাত, যাতে দেহ দিয়ে ইলিশ ডেকে আনতেন ইলিশ বাবা? নাকি আমারই উত্তেজনার বশে দৃষ্টি বিভ্রম হয়েছিল? সেগুলো ছিল নদীর ছোট ছোট ঢেউ, জল তরঙ্গ, যেগুলো অনেক সময় দেখতে যেন হাতের পাতার মতো লাগে। ব্যাস, আমার সব কথা বলা শেষ। এবার ইলিশের তৃতীয় টুকরোটা মুখে তুলে তাতে কামড় বসিয়ে জাদুকর সত্যচরণ বললেন, আহা, তবে যাই বলুন মশাই, মরা মানুষ খাক আর যাই খাক, ইলিশের মতো স্বাদ কোনো মাছের হয় না। ঠিক যেন অমৃত। আপনিও আর কটা মাছ চটপট খেয়ে ফেলুন মশাই। আপনাকে বরং আরেকটা মাছ দিই, এখনো গরম আছে একেবারে। নিন, আসুন। তাই নাকি? তা দিন না হয় আর একটা। সানডে সাসপেন্সে আজ শুনলেন জাদুকর সত্যচরণ ও ইলিশ বাবা। রচনা হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। জাদুকর সত্যচরণ শেখর। গল্প পাঠ ও চন্দনের চরিত্রে অগ্নি। ইলিশ বাবা পল্লব কান্তি বিষ্ণু। পরাণ মণ্ডল, সুদীপ্ত ঘোষ। অন্যান্য চরিত্রে দেবজিৎ দে, অর্চিত বোস, অচ্যুত সাহা ও শুভ্রদীপ বণিক। নাট্যরূপ ও পরিচালনা শাওলি মজুমদার। শব্দগ্রহণ, আবহ ও ধ্বনি প্রক্ষেপণ সত্যজিৎ সেন। শব্দ মিশ্রণ সব্যসাচী মুখার্জি। প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার। প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। গল্পের সূত্রধার ও সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী। সানডে সাসপেন্স আপনি শুনতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলা এবং গানা অ্যাপে।